আমরা কিছু টপিক বাদ দিয়ে গিয়েছিলাম, তোমাদের জন্য রেখেছি, সেগুলো কি দেখেছো? কয়েকটা এক্সাম্পল করতে বলছিলাম বোধহয়, তাই না? আচ্ছা, আজকে আমরা একটা নতুন মডেল শুরু করব। আমরা এই পর্যন্ত দুই ধরনের মডেল পড়েছি। একটা ছিল হলো আরই মডেল, আর একটা হলো হাইব্রিড মডেল, তাই না? জি এই স্যার। দুইটা মডেলেই কিসের জন্য আমরা ইউজ করেছি? আমরা স্মল সিগন্যাল ট্রানজিস্টর মডেলিং এর জন্য ইউজ করেছি। স্মল সিগন্যাল মানে কি, যে সমস্ত এমপ্লিফায়ার শুধু ভোল্টেজকে এমপ্লিফাই করে, সেই এমপ্লিফায়ার গুলোর মধ্যে এটা ইউজ করা যাবে। আর যেই এমপ্লিফায়ার কারেন্টকে এমপ্লিফাই করে, কারেন্ট এমপ্লিফায়ারকে বলা হয় পাওয়ার এমপ্লিফায়ার। সেই পাওয়ার এমপ্লিফায়ারের মধ্যে এই মডেলগুলো ইউজ করা যাবে না। ঠিক আছে? কারণ সেখানে নন লিনিয়ারিটি আছে, আরো কিছু প্যারামিটারস আছে, সেগুলো ইফেক্টিভ হয়। সেই জন্য এই মডেলগুলোকে আমরা বলি স্মল সিগন্যাল মডেল। ঠিক আছে? আচ্ছা, কোন মডেলের মধ্যেই আমরা ট্রানজিস্টরের যে জাংশন ক্যাপাসিটেন্স আছে সেগুলো কনসিডার করি নাই। করেছি কি বলো দেখি? না স্যার। একটা ট্রানজিস্টরের ভিতরে দুইটা জাংশন আছে না? বেজের সাথে কালেক্টরের একটা জাংশন, আর হলো বেজের সাথে ইমিটারের একটা জাংশন, তাই না? তাহলে এই জাংশনের মধ্যে তো কিছু ক্যাপাসিটেন্স থাকবে, তাই না? তাহলে এই ক্যাপাসিটেন্স আমরা কনসিডার করি নাই কেন? কারণ আমরা লো ফ্রিকোয়েন্সিতে ট্রানজিস্টরের বিহেভিয়ারটা কনসিডার করেছি। সেই জন্য ওই মডেলগুলোকে কি বলা হবে? যে স্মল সিগন্যাল লো ফ্রিকোয়েন্সি মডেল। তাহলে হাই ফ্রিকোয়েন্সিতে একটা এমপ্লিফায়ারের রেসপন্স কেমন হবে সেইটা ওই মডেলগুলো দিয়ে অ্যানালাইসিস করা যাবে না। তাহলে আমাদের আর একটা নতুন মডেল স্টাডি করতে হবে, যেই মডেলটা দিয়ে আমরা হাই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা স্টাডি করতে পারি। ঠিক আছে? তাহলে হাই ফ্রিকোয়েন্সি মডেল, যেই মডেলের মাধ্যমে আমরা ট্রানজিস্টরের হাই ফ্রিকোয়েন্সিকে কনসিডার করে রেজাল্টটা বের করতে পারি, সেটাকে বলা হবে হাই ফ্রিকোয়েন্সি মডেল। তাহলে আজকে আমরা যেই মডেল করব সেই মডেলের নাম হচ্ছে এই যে হাইব্রিড পাই মডেল। নতুন আরেকটা মডেল চলে আসলো, কি নাম? হাইব্রিড পাই মডেল। পাই মডেল। তাহলে হাইব্রিড পাই মডেলটা কেন আমাদের স্টাডি করতে হচ্ছে? অনলি দিস মডেল ক্যান গিভ দ্য অ্যাকচুয়াল রেজাল্ট এট হাই ফ্রিকোয়েন্সিস। ঠিক আছে? আচ্ছা, এখন হাইব্রিড পাই মডেল পড়ার আগে আমাদের দুইটা থিওরেম একটু পড়ে নিতে হবে। আমি জানি না, তোমরা যদি ইলেকট্রিক্যাল সার্কিটে পড়ে থাকো তাহলে আমি এখানে স্কিপ করে যাব, আর যদি না পড়ে থাকো তাহলে আমি এটা ডিটেইলস পড়াবো। সেটা হলো মিলার থিওরেম এন্ড মিলার ইফেক্ট। এটা কি তোমরা ইলেকট্রিক্যাল সার্কিটে পড়েছো বা পড়তেছো? নাম শুনেছো মিলার থিওরেম, মিলার ইফেক্ট? স্যার, মিলার থিওরেমটা কি হচ্ছে ওই যে ম্যাক্সিমাম পাওয়ার রিলেটেড কিছু একটা? ওইটা হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। না আচ্ছা। স্যার, এটা পড়িনি। তাইলে এটা পড়ি নাই স্যার, এটা হচ্ছে পড়িনি স্যার। বইয়ে ছিল কিন্তু তখন পড়ানো হয়নি এটা। আচ্ছা, এটা তো আমাদের কাজে লাগবে, সেই জন্য এটা একটু পড়ে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই মিলার থিওরেম কেন নাম হয়েছে, এই যে এখানে তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখতে এটা পাচ্ছি। অ্যাকর্ডিং টু দা নেম অফ সায়েন্টিস্ট, জে জে মিলার। এই এখানে লেখাটা দেখো, লাস্টের সেন্টেন্সটা দেখো। আমরা এখন পড়বো মিলার থিওরেম এন্ড মিলার ইফেক্ট। The name of this theorem is according to J. J. Miller, who introduced the theorem in 1969. সেই 69 সালের থিওরেম। ঠিক আছে? যখন ট্রানজিস্টরের হাই ফ্রিকোয়েন্সিতে দেখা যাচ্ছে পারফরম্যান্স ফল করতেছে, হ্যাঁ, তখন এই থিওরেম গুলো ইউজ করে ট্রানজিস্টরকে অ্যানালাইসিস করেছে। এনিওয়ে, আমরা ইয়েটা শুরু করি, থিওরেমটা শুরু করি। এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছ। সার্কিটটা ডিটেইলস নেই, তবে এটা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই সার্কিটের মধ্যে একটা ইনপুট টার্মিনাল বা একটা ইনপুট সাইডে একটা নোড আছে। নোডটার নাম দেওয়া হয়েছে নোড এ। আর এই পাশে ডান পাশে আরেকটা নোড আছে,
এটাকে আমরা আউটপুট টার্মিনালও বলতে পারি। সেই নোডের নাম দেয়া হলো বি। এখন একটা ইম্পিডেন্স কানেক্টেড আছে বিটুইন নোড এ এন্ড নোড বি, ঠিক আছে? তাহলে এই ধরনের ইম্পিডেন্স সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে কখনো কখনো প্রবলেম ক্রিয়েট করে। যেমন এমপ্লিফায়ারের ক্ষেত্রে যদি এমপ্লিফায়ার হয় তাহলে ইনপুট এবং আউটপুটের মাঝে যদি কোনো ইম্পিডেন্স থাকে সেটা অ্যানালাইসিস করতে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়, মানে ইকুয়েশনস অনেক হয়ে যায়, জটিল হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই ইম্পিডেন্সকে আমরা বলি ফ্লোটিং ইম্পিডেন্স। ফ্লোটিং ইম্পিডেন্স বলা হচ্ছে। কেন ফ্লোটিং বলা হচ্ছে? কারণ এই ইম্পিডেন্সটাই জেডটা দেখো গ্রাউন্ডের সাথে কানেক্টেড নেই। জেড কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে? না স্যার। না স্যার। এটা নোড বি এর মধ্যে আছে। এই ধরনের ইম্পিডেন্সকে আমরা কি বলি? আমরা বলি ফ্লোটিং ইম্পিডেন্স। তাহলে যেহেতু এই ধরনের ইম্পিডেন্স আমাদের প্রবলেম ক্রিয়েট করে, তাহলে মিলার থিওরেম, মিলার এখানে অ্যানালাইসিস করে দেখিয়েছেন যে এই ইম্পিডেন্সকে চাইলে আমরা দুইটা ইম্পিডেন্সকে স্প্লিট করতে পারি। কিছু অংশ দিয়ে দিব হলো নোড এ তে, আর কিছু অংশ দিয়ে দিব নোড বি তে। এইটাই হলো মিলার থিওরেম। এখন মিলার থিওরেম শুধু সে বলেই শেষ করে দেয়নি, সে অ্যানালাইসিস করে দেখিয়েছে যে এটা যদি ইনপুটে ট্রান্সফার করে দেই তাহলে ইনপুটে গেলে এর ভ্যালুটা কত হবে, এবং আউটপুটে যদি ট্রান্সফার করে দেই তাহলে ভ্যালুটা কত হবে। দেখো যখন এটা ইনপুটে চলে আসলো, এটা ইনপুট বলতে পারি আমরা। এখানে নোডের নাম দিয়েছিলাম কি? নোড এ। নোড এ। হ্যাঁ, তাহলে নোড এ তে যখন এটাকে আমি স্প্লিট করে নিয়ে আসলাম তখন এই ইম্পিডেন্সটার নাম দিলাম জেড এ। তাহলে জেড এর ভ্যালু কত হবে? জেড এর ভ্যালু হবে, ইনিশিয়াল ভ্যালু কত ছিল? জেড, ঠিক আছে? জেড ইনিশিয়াল ভ্যালু জেড ছিল, সেই জেড কে ভাগ করে দিতে হবে 1 মাইনাস কে দিয়ে। তো কেটা কি? কে ইজ দা রেশিও অফ আউটপুট ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ এন্ড ইনপুট ভোল্টেজ, রাইট? ইনপুট ভোল্টেজ। ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য যখন বলা হবে তখন বলা হবে যে ভোল্টেজ রেশিও বিটুইন ভি নোড বি এন্ড নোড এ। আর এটা দেখো এমপ্লিফায়ারের ক্ষেত্রে তুমি যদি বলো নোড এটাকে যদি ইনপুট বলো আর নোড বি টাকে যদি আউটপুট বলো, তাহলে দেখো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনপুট, তাহলে কে টা কি হয়ে যাবে সেই ক্ষেত্রে বলো দেখি? গেইন। হ্যাঁ, এমপ্লিফায়ার রেশিও। এমপ্লিফায়ারের ক্ষেত্রে এটা গেইন হবে, ভোল্টেজ গেইন। কারণ আউটপুট ভোল্টেজ, এটা যদি আউটপুট টার্মিনাল হয়, এমপ্লিফায়ারের ক্ষেত্রে ডান পাশের টার্মিনালটাকে আমরা কি বলি? আউটপুট টার্মিনাল। তাহলে বিটা কি হবে? আউটপুট ভোল্টেজ হবে, আউটপুট ভোল্টেজ। ঠিক না? জি। আর এটা হবে ইনপুট ভোল্টেজ। তাহলে এখানে কে ডিফাইন করা আছে কিভাবে দেখো? আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। তাহলে এটা ডিভাইড করা হবে যে এই ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এই ইম্পিডেন্সটাকে আমরা স্প্লিট করে আমি ইনপুটে কিছু দিয়ে দিলাম, আউটপুটে কিছু দিয়ে দিলাম। এখন ইলেকট্রিক্যাল সার্কিট এই ধরনের চেঞ্জ বা ট্রান্সফর্ম অ্যালাউ করে তখনই যখন কারেন্ট এবং ভোল্টেজের ইফেক্ট গুলো চেঞ্জ থাকে। এই যার মাইক্রোফোন থেকে নয়েজ হচ্ছে সে বন্ধ, একটা মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। স্যার লাস্টের কথাটা আবার একটু বলবেন? জি স্যার, একটু রিপিট করবেন? নয়েজ খুব বেশি। স্যার লাস্টের কথাটা ইলেকট্রিক্যাল সার্কিট চেঞ্জ অ্যালাউ করে তখনই ওটা একটু। যে একটা সার্কিটকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি, রিঅ্যারেঞ্জ করে আমি যে বলবো যে সেকেন্ড ওয়ান ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ ফার্স্ট ওয়ান, এটা কখন বলতে পারবো? যখন ট্রানজিস্টর এই সার্কিটের প্যারামিটারস গুলো সেম থাকে। আচ্ছা, সার্কিটের প্যারামিটার বলতে কারেন্ট এবং ভোল্টেজ। ধরো এই এখানে অরিজিনাল সার্কিটে এই নোডে যেইটুকু ভোল্টেজ ছিল, যেইটুকু কারেন্ট ছিল, স্প্লিট করার পরে এখানে যদি সেম ভোল্টেজ এবং সেম কারেন্ট থাকে, ঠিক আছে, তাহলে তোমার কি হবে? আমরা বলবো যে সেকেন্ড সার্কিটটা হলো ফার্স্ট সার্কিটের ইকুইভ্যালেন্ট। তার মানে বলবো যে হ্যাঁ, এই ইম্পিডেন্সকে চাইলে আমরা ইনপুটে কনসিডার করতে পারি। তাহলে এখন আমরা সেটা প্রুভ করব। কিভাবে প্রুভ করব? স্প্লিট করার আগে এই নোড দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছিল? আইএ। আইএ। এখন আই এর ভ্যালু কত হবে? এটা অবশ্যই হায়ার পটেনশিয়াল ধরতে হবে, ভিএ মাইনাস ভিবি। এই দেখো এখানে ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই জেড, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এখন স্প্লিট করে তুমি এখানে এনে একে কোথায় কানেক্ট করেছো? গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিয়েছো।
কিন্তু এই নোডের ভোল্টেজ কত? VA VA। তাহলে এখান দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে এখন? IA কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, IA কারেন্ট। এখানে নতুন যে কারেন্টটা হবে তার ভ্যালু কত হবে? তার So ভ্যালু VA divided by ZA. ZA, রাইট। তাহলে VA, এটা নতুন নাম দেওয়া হলো এই নতুন কারেন্টটার নাম, যে ZIZA, মানে এতে ট্রান্সফার করার পরে। এখন এই দুইটা কারেন্ট যদি সেম হয় তাহলেই বলবো যে আমাদের স্প্লিট করাটা ঠিক আছে। তাহলে এখন দুইটা কারেন্টকে ইকুয়েট করি আমরা। এই দুইটা কারেন্টকে দেখো উপরে খেয়াল করো, এই যে এটা আর এই কারেন্ট দুইটাকে আমরা ইকুয়াল লিখবো এই যে এখানে। তাহলে এই যে VA মাইনাস VB ডিভাইডেড বাই Z ইজ ইকুয়াল টু VA ডিভাইডেড বাই ZA। ঠিক আছে না? আমি ইকুয়াল লিখেছি জি দুটো। স্যার। এখন এটাকে সিম্পলি সলভ করে যাও, সলভ করতে থাকো, সলভ করতে থাকো। ঠিক আছে? তাহলে সলভ করলে এখানে আমরা কি পাচ্ছি? এই যে এইটাই তো, না আর বেশি দূরে যাচ্ছে কেন? এইটাই, এই যে Z এর ভ্যালু কত চলে আসলো? Z ডিভাইডেড বাই 1 মাইনাস K। ঠিক না? জি স্যার। এটা এটা সিম্পলিফাই করা তো ইজি। আমি এটারে কি করলাম, জেড এটাকে ওই পাশে নিয়ে গেলাম, জেডটা দিয়ে উপরে মাল্টিপ্লাই করে দিলাম আর নিচে VA মাইনাস VB লিখলাম। এখন এই উপরের VA দিয়ে এই দুইটাকে আমি ভাগ করলাম, ডিনোমিনেটর এবং নিউমারেটর দুইটাকে ভাগ করে দিলাম। তাহলে 1 মাইনাস এখানে কত হবে? এখানে হবে উপরে থাকবে VB, নিচে চলে আসবে VA। তাহলে VB বাই VA সমান কি K। ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখতে হবে আমাদের, যে ইনপুটে যেটাকে ট্রান্সফার করা হবে সেটার ভ্যালু হবে কত? Z ডিভাইডেড বাই 1 মাইনাস K। তাই না? এই যে Z ডিভাইডেড বাই 1 মাইনাস K। হ্যাঁ, তাহলে এবার আউটপুটেরটা ক্যালকুলেট করি। আচ্ছা, এই ভিবি, সরি, নোড বি টার্মিনালে কারেন্ট কতটুকু ফ্লো করবে? এটা না, IB কারেন্ট। এখান থেকে ধরো, এখানে এখানে তাহলে কতটুকু কারেন্ট যাবে? আইবি কারেন্ট, VB minus VA divided by Z. জেড। হ্যাঁ, তাহলে এই যে এখানে এটা হলো এই, কোথায় তাহলে কোথায়, এই যে এটা। ঠিক আছে? ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই জেড। এখন এটাকে যদি স্প্লিট করো আগের মতো, সেটা So নোড VB by ZB. কত হবে বলো? ভিবি বাই VB by ZB. ZB, রাইট। তাহলে এই দুটাকে ইকুয়াল করাও, এই দুটাকে আবার ইকুয়েট করো। তাহলে এই দুটাকে ইকুয়েট করে আমরা সলভ করব। তাহলে এই যে এখানে দেখো, প্রথম টার্মটা লিখলাম আমি VB মাইনাস VA ডিভাইডেড বাই Z, আর এখানে হলো আমাদের VB বাই ZB। আবার আগের মতো সলভ করব। আমি কার ভ্যালু বের করব? ZB এর ভ্যালু বের করব। তাহলে ZB রেখে দিলাম, এই VB-টাকে না ZB-টাকে এই পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে VB মাইনাস VA নিচে চলে আসলো, আর উপরে তো VB ছিল, Z দিয়ে মাল্টিপ্লাই হলো। ঠিক আছে না? স্যার এখানে, স্যার এখানে ZB হবে, মানে ZA লিখছেন, মানে ওই নিচের লাইন। লিখছি না, আচ্ছা কোনটা ZB হবে? স্যার ওই যে লাস্টের লাইনে লাইনটা মানে 5-1 যে 5-1 এ, হ্যাঁ 5-1 এর স্টার্টিং এ। ফিগারের কথা বলতেছো না? ফিগার না, ফিগার না, ইকুয়েশন স্যার। ইকুয়েশন এই ইকুয়েশনটা না, নিচের 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 এই যে এইটা না, এই জায়গাটা, স্যার নিচের এটা। হ্যাঁ এইটা না, হ্যাঁ জি স্যার। স্যার, কি হবে? মানে জেড বি টার্মিনালে ট্রান্সফার করতেছি, রাইট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ জেড বি। তাহলে জেড বির ভ্যালু কত আসলো? So এটাই আসে ZK divided by K minus 1. K minus 1। তাহলে এই যে এইটাই হলো তোমার মিলার থিওরেম। এই পর্যন্ত যা দেখলাম সেটা আমরা কি দেখলাম? মিলার থিওরেম। মিলার থিওরেম তাহলে কি, যে কোন একটা ফ্লোটিং ইম্পিডেন্সকে চাইলে আমরা দুইটা নোডে গ্রাউন্ডেড ইম্পিডেন্সকে স্প্লিট করে দিতে পারি। ঠিক আছে? এবং যেই কন্ডিশন কি, কন্ডিশন হলো যেই ইম্পিডেন্সটা ফ্লোটিং হবে, যেই দুইটা নোডের মধ্যে এটা ফ্লোটেড, সেই দুইটা নোডের কি জানা লাগবে? ভোল্টেজ জানা লাগবে। নোড দুটোর ভোল্টেজ জানা লাগবে। জানা থাকলে চাইলে আমরা এটাকে কি করে দিতে পারবো? দুইটা গ্রাউন্ডেড ইম্পিডেন্সে স্প্লিট করতে পারবো। তার ভ্যালু কত হবে? নোড এটা হবে হলো ZA মাইনাস 1 মাইনাস K, Z ডিভাইডেড বাই 1 মাইনাস K, আর নোড বি এরটা হবে কি হবে? KZ divided by K minus 1. ঠিক আছে? এখন এই পর্যন্ত আমরা যেটা স্টাডি করলাম সেটা কি গেল? মিলারস থিওরেম গেল। এখন এই মিলার, এই একই সায়েন্টিস্ট আবার এই থিওরেম অ্যাম্পলিফায়ারের মধ্যে অ্যাপ্লাই করেছে।
অ্যাম্পলিফায়ারের মধ্যে অ্যাপ্লাই করেছে, অথবা ক্যাপাসিটরের জন্য। দেখো এটা অ্যাম্পলিফায়ারের জন্য আমরা বলি, এইটা এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো একটা অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাও একটা অ্যাম্পলিফায়ার। মানে কি, এই অ্যাম্পলিফায়ারের মধ্যে আমি মিলার থিওরেম অ্যাপ্লাই করে সেকেন্ড অ্যাম্পলিফায়ারটা তৈরি করেছি। ঠিক আছে, আর ধরে নাও যে এই অ্যাম্পলিফায়ারের 180 ডিগ্রি ফেজ শিফট আছে। ভোল্টেজ গেইনের ভ্যালু কত? এভি। এভি, হ্যাঁ এভি। আর ফেজ শিফট হবে এটাতে, এখানে কোথাও আমি লিখেছি হয়তো, এই যে মাইনাস লিখেছি আর কি। ঠিক আছে, তাহলে কত ডিগ্রি ফেজ শিফট? 180 ডিগ্রি। তাহলে এই অ্যাম্পলিফায়ারের মধ্যে আমার একটা ক্যাপাসিটেন্স আছে, সেটা কার কার মধ্যে কানেক্টেড? ইনপুট এবং আউটপুটের মধ্যে। আউটপুটের মধ্যে কানেক্টেড। হ্যাঁ, তাহলে এই ইম্পিডেন্সটাকে আমি, ক্যাপাসিটেন্সটাকে আমি স্প্লিট করব, একটা ইনপুটে দিয়ে দিব আর একটা আউটপুটে দিয়ে দিব। এবার তোমরা হিসাব করো যে এইটাকে যখন আউটপুটে দিয়ে দিব তখন ভ্যালুটা কত হবে। না আমি করে দেই, সহজে করা যাচ্ছে না। স্যার 1 মিনিট একটু ড্র করে নিই এটা। হ্যাঁ ড্র করে নাও, রাইট নাও। স্যার হয়েছে? স্যার একটা কোশ্চেন স্যার, আগের সার্কিটেও তো আমার ভোল্টেজ গেইন ছিল, তাহলে হ্যাঁ, ওটাকে আমি অ্যাম্পলিফায়ার বলতে পারবো না কেন? বলতে পারবো। না ওইটা থিওরেমটা করেছিল হলো যে ইম্পিডেন্স, ওটা রেজিস্ট্যান্সের জন্য হবে, তারপরে অন্য যে কোনো ইন্ডাকট্যান্সের জন্য হবে, সবকিছুর জন্যই হবে। ঠিক আছে, স্যার ওটাকে অ্যাম্পলিফায়ার বলা যাবে না? ওইটাকে আসলে আমরা জেনারেল থিওরেমটা ওখানে তৈরি করেছি। এটাকে অ্যাম্পলিফায়ার না বলে তুমি একটা নেটওয়ার্ক বলো। ঠিক আছে, এখন যদি আচ্ছা। নেটওয়ার্ক বলি, অ্যাম্পলিফায়ার কি নেটওয়ার্কের বাইরে? না স্যার। তাহলে অ্যাম্পলিফায়ার তো নেটওয়ার্কের মধ্যেই। বুঝতে পেরেছো? এটা জেনারেল থিওরেম যেহেতু, সেই জন্য কোনো অ্যাম্পলিফায়ার না বলে আমরা একটা জেনারেল নেটওয়ার্ক বললাম। তাহলে এই জেনারেল নেটওয়ার্ক বললে এর মধ্যে অ্যাম্পলিফায়ারও চলে আসছে, অথবা ইলেকট্রিক্যাল সার্কিটও চলে আসছে। আমাদের যে বাংলাদেশের ধরো ন্যাশনাল গ্রিড, সেইটাও একটা ইলেকট্রিক্যাল সার্কিট, সেইটাও এর মধ্যে চলে আসছে। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই এই ফিগারটা কি ড্র করা হয়েছে তোমাদের? জি স্যার, শেষ। আচ্ছা, বুঝতে হয়েছে। তাহলে আমরা এখন কার ভ্যালু বের করব? এই সি ইন এর ভ্যালু বের করব, তাই না? সি ইন, সি ইন এর ভ্যালুটা বের হবে কিভাবে? আগে এটার ইম্পিডেন্স তো জানা লাগবে নাকি? সি এর ইম্পিডেন্সটা কত? রিঅ্যাকট্যান্স, সেটা হলো 1 বাই জে জে ওমেগা সি। ওমেগা সি। 1 বাই জে ওমেগা সি। তাহলে এটার ভ্যালু হবে যে 1 বাই জে ওমেগা সি। এখন আমরা যদি এটা ইনপুট সাইডে বের করি, ইনপুট সাইডের এটার ইম্পিডেন্স কত হবে? ধরো শুধু ক্যাপাসিটেন্সটা তুমি জানো, এই সি ইন, তাহলে এটা লিখবো 1 বাই জে ওমেগা সি ইন নাকি? জি স্যার, 1 বাই জে ওমেগা সি। এটা হলো কি, যে স্প্লিট ইনপুট করে ইম্পিডেন্স। ইনপুট সাইডের ইম্পিডেন্স, তাই তো? তাহলে ইনপুট সাইডের ইম্পিডেন্সের ফর্মুলা কি? উপরে হইলো জেড, নিচে হইলো 1 মাইনাস কে, এটা না ছিল নাকি? ভুল বললাম, কে মাইনাস 1 ছিল বোধহয়। 1 মাইনাস কে, হ্যাঁ এই যে এটা স্যার জেড ডিভাইডেড বাই 1 মাইনাস কে। কে, রাইট, জেড ডিভাইডেড বাই 1 মাইনাস কে।
আচ্ছা, তাহলে z ডিভাইডেড বাই 1 মাইনাস কে। এখন আমার গেইন যেহেতু নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে এখানে দেখাইছি আমি z এর স্যার ভ্যালু গেইনটা কত বলো? নেগেটিভ কেন? এই শোনো, আমি আসতেছি আবার। এই মুহূর্তে z এর জায়গায় কে আছে? একটা শুধু c আছে, জি স্যার। তাহলে c এর রিঅ্যাকট্যান্সই হবে তার z, তাই না? এই যে এটা, জি স্যার। তাহলে এটার ইম্পিডেন্সটা কত হবে? 1 বাই 1 z বাই জে ওমেগা সি। c। আচ্ছা, এখন আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হলো 1 মাইনাস কে। তাহলে এই যে আমি 1 মাইনাস কে লিখেছি, এখানে কে এর ভ্যালু কত বলো? কে এর ভ্যালু মাইনাস এবি। ঠিক আছে না? স্যার কে এর ভ্যালুটা মাইনাস এবি কেন? ফেজ শিফটের জন্য? হ্যাঁ, এখানে এই দেখো এটা বলা আছে, কোথায় জানো? C স্যার is the capacitance connected between the input and output terminal of an amplifier with gain কত? মাইনাস এবি। মাইনাস এবি। তাহলে মাইনাস এবি আমরা গেইন পাই কোন অ্যাম্প্লিফায়ারে? যে সমস্ত অ্যাম্প্লিফায়ারের 180 ডিগ্রি ফেজ শিফট আছে। তাতেও কি সমস্যা হচ্ছে? কনফিউশন হচ্ছে? স্যার তাইলে হচ্ছে ওই যে কমন এমিটার। হ্যাঁ, কমন এমিটার অ্যাম্প্লিফায়ার, কমন এমিটার অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। আচ্ছা, এই তোমরা এইভাবে চিন্তা করো দেখি, যে একটা অ্যাম্প্লিফায়ার 180 ডিগ্রি ফেজ শিফট আছে। হ্যাঁ, আমি অ্যাম্প্লিফায়ার নিয়ে একটু কথা বলছি। একটা অ্যাম্প্লিফায়ারের 180 ডিগ্রি ফেজ শিফট আছে। এখন এটা ডিসি কে অ্যাম্প্লিফাই করতেছে। সাপোজ বলো তো, প্লাস 5 ভোল্ট দিলাম, আউটপুটে কত ভোল্ট পাবো? স্যার মাইনাস 5 ভোল্ট। ক্লিয়ার? এটা কনসেপ্ট থেকে বলছো তো নাকি? এইটাতে কি কোনো কনফিউশন আছে? না স্যার। না। না স্যার। গুড, তাহলে এই সার্কিটে আবার ফিরে আসি আমরা। আচ্ছা, এইখানে দিয়েছিলে কত ভোল্ট? 5 ভোল্ট। 5 ভোল্ট। এখানে কত পেয়েছো? মাইনাস 5। -5। তাহলে এখন রেশিওর ভ্যালুটা কত হবে বলো? কে এর ভ্যালুটা কি হবে? মাইনাস আসবে, -1। -1 আসলো, তাই না? জি স্যার। যদি এমন হয় যে ইনপুটে গেইন আছে, এটা এমন একটা অ্যাম্প্লিফায়ার 180 ডিগ্রি ফেজ শিফটও আছে, তার গেইন আছে হলো 10, সেই ক্ষেত্রে ঘটনাটা কি হবে? ইনপুটে যদি তুমি প্লাসের 5 ভোল্ট দাও, আউটপুটে হবে -50। -50 ভোল্ট, ঠিক আছে? তাহলে গেইনটা কত হলো? -10। -10। তাহলে কে এর ভ্যালু কত হলো? কি এর ভ্যালু হচ্ছে -10। -10। তাহলে তাহলে কি আমরা অ্যাম্প্লিফায়ারে, কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারে একই প্রপার্টি পাই না? 180 জি ডিগ্রি স্যার। ফেজ ডিফারেন্স পাই না? সেজন্য গেইনের ভ্যালু সেখানে কত হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। তাহলে এখানে আমি ধরে নিয়েছি যে এমন একটা অ্যাম্প্লিফায়ার আমরা কনসিডার করছি যে অ্যাম্প্লিফায়ারের গেইনটা হলো কি? নেগেটিভ, ঠিক আছে? তার মানে কেমন অ্যাম্প্লিফায়ার? কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার। তাহলে এখন এখানে আমি কে এর ভ্যালু -AV বসালাম, এতে কোনো কনফিউশন হওয়ার কথা? না স্যার, ঠিক আছে। ঠিক আছে না? তাহলে এখন জি তো স্যার। শুধু সিম্পল অ্যালজেব্রিক রুল অ্যাপ্লাই করেছি, মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস হলো। তাহলে এখানে প্লাস হয়ে গেল। তো এখন তুমি এই দুইটাকে সলভ করো, তাহলে জে ওমেগা কাটা যাবে, এখান থেকে জে ওমেগা কাটা যাবে, তাহলে সি ইন এর ভ্যালু কত হবে? সি ইনটু 1 প্লাস এবি। এভি। তাহলে বলো এভি এর ভ্যালু অ্যাম্প্লিফায়ারে আমরা কিছু এক্সাম্পলও করেছি, নরমাল এক্সাম্পল গুলোতে, অ্যাম্প্লিফায়ার গুলোতে এই এভির ভ্যালু কেমন হয় বলো দেখি? ভোল্টেজ গেইনের ভ্যালু কত হয়? এ পর্যন্ত কত পেয়েছি আমরা? একটা প্রবলেম সলভ করেছিলাম, এক্সাক্ট ভ্যালু পেয়েছিলাম 146, 146 আর আর অ্যাপ্রক্সিমেট 150 ছিল। 150, রাইট। তাহলে এরকম গেইন যদি হয়, তাহলে এটা একটা বড় ভ্যালু হয়ে গেল না? মানে এই অ্যাম্প্লিফায়ারে সি এর ভ্যালু যা ছিল, সরি, ইনপুটে সেটা 100 টাইমস হয়ে গেল, ঠিক আছে? আরো বেশি, 150 টাইমস।
তাহলে এই এই ইফেক্টটাই দেখা যাচ্ছে যে এই যে এখানে ফেজ শিফটের কথা বলেছি তো, এই যে 180 ডিগ্রি ফেজ শিফট থাকলে যদি ফ্লোটিং ক্যাপাসিটেন্স থাকে, তার মানে ইনপুট এবং আউটপুটের মধ্যে যদি কোনো ক্যাপাসিটেন্স থাকে, তাহলে সেই ক্যাপাসিটেন্সটা ইনপুটে ইফেক্ট যেটা প্রডিউস করবে সেটা কত টাইমস হয়ে যাবে? 1 প্লাস এভি, 1 প্লাস গেইন। 1 প্লাস এভি। হ্যাঁ, তাহলে এই যে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর পাওয়া গেল, এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরের একটা নাম আছে, নাম কি? মিলার মাল্টিপ্লায়ার। মিলার মাল্টিপ্লায়ার। আর এই ক্যাপাসিটেন্সকে এই মিলার সায়েন্টিস্ট মিলার অনুযায়ী ইনপুটে যেই ক্যাপাসিটেন্সটা চলে আসে সেটার নাম কি? সিএমও বলা হয়। সিএম, সিএম মানে কি? মিলার ক্যাপাসিট্যান্স। মিলার ক্যাপাসিটেন্স। আচ্ছা, এই থিওরেমটা এত ইম্পর্টেন্ট কেন? এই থিওরেমটা এত ইম্পর্টেন্ট, দেখো যে যখন ট্রানজিস্টর, এবং ট্রানজিস্টরের আগে ডিভাইস কি ছিল? ভ্যাকিউম টিউব। এই ভ্যাকিউম টিউব যখন দিয়ে বা ট্রানজিস্টর দিয়ে যখন সার্কিট তৈরি করা হতো, তখন দেখা যেত যে হাই ফ্রিকোয়েন্সিতে যেরকম পারফরমেন্স পাওয়ার কথা সেরকম পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। কেন? যে আমরা জানি জাংশন ক্যাপাসিটেন্সের যে ভ্যালু সেটা তো খুবই ছোট, পিকো ফ্যারাডে, তাই না? জি স্যার। তাহলে পিকো ফ্যারাডের জন্য যেই ফ্রিকোয়েন্সি পর্যন্ত সার্কিটটার কাজ করা এক্সপেক্ট করা হতো, দেখা যেত সেই ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে যেতে পারতো না। কেন যেতে পারতো না? সেইটাই মিলার অ্যানালাইসিস করে এই যে এই থিওরেমের মাধ্যমে উনি দেখিয়েছেন যে এটা পারবে না। কেন পারবে না? কারণ এটা তো ইনপুট সাইডে ক্যাপাসিটেন্সটা এই 1 প্লাস এভি দিয়ে অনেক বড় হচ্ছে। হয়ে এটা ইফেক্টিভ হয়। তার মানে সায়েন্টিস্টরা গেস করতেছিল যতটুকু ইফেক্ট, তার চাইতে কত টাইমস বেশি ইফেক্টটা পাচ্ছি ক্যাপাসিটেন্সের 1 প্লাস এভি। এভি, তার মানে 100 150 200 গুণ বেশি ইফেক্টটা। যার কারণে হাই ফ্রিকোয়েন্সিতে এমপ্লিফায়ারের রেসপন্সটা ফল করতেছিল, কিন্তু সায়েন্টিস্টরা খুঁজে বের করতে পারছিল না যে কেন এরকম হচ্ছে। কারণ এত ছোট জাংশন ক্যাপাসিটেন্সে তো এত গেইন ফল করার কথা না। পরবর্তীতে এই থিওরেমের মাধ্যমে সায়েন্টিস্ট মিলার উনি দেখিয়েছেন যে আমরা যা ভাবতেছি প্র্যাকটিক্যালি তা হচ্ছে না, তার চাইতে অনেক বড় বেশি হচ্ছে। সেই জন্য দেখো অনেক কিছুই ওনার নাম অনুযায়ী হয়েছে। এই ক্যাপাসিটরটার নাম হয়েছে মিলার ক্যাপাসিটর, মিলার ক্যাপাসিট্যান্স। আর এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটার নাম হচ্ছে কি? মিলার মাল্টিপ্লায়ার। আর এই ওভারঅল থিওরেমটার নাম হলো মিলার থিওরেম। না, মিলার সরি থিওরেম বলি নাই, ভুল বলছি, এটা ইফেক্ট, মিলার ইফেক্ট। মিলার ইফেক্ট। থিওরেম তো সে আরো আগে আবিষ্কার করেছে, সেটা নরমাল নেটওয়ার্কের জন্য, ঠিক আছে? একেবারে কাছাকাছি সময়েই সে আবিষ্কার করেছে কি? মিলার ইফেক্ট। মিলার ইফেক্টটা কি? ইফেক্টটা হলো যে ইনপুট এবং আউটপুটের মধ্যে যদি কোনো ক্যাপাসিটেন্স থাকে, সেই ক্যাপাসিটেন্সটা ইনপুটে যখন কি করবে, ইফেক্ট প্রডিউস করবে, সেই ইফেক্টটা 1 প্লাস এভি টাইমস হয়ে যাবে। মাল্টিপ্লাইড হবে। হ্যাঁ, if the transistor is if the amplifier is an inverted amplifier, তাই না? এটা 180 ডিগ্রি সরি এই যে 180 ডিগ্রি 180 ডিগ্রি ফেজ ফেজ শিফট, শিফট আছে। এই অ্যামপ্লিফায়ার গুলোকে ইনভার্টিং অ্যামপ্লিফায়ারও বলা হয়। তাহলে আমরা ইনপুটেরটা শেষ করলাম নাকি? এবার ক্যাপাসিটেন্সের আউটপুটেও তো ইফেক্ট থাকবে। আউটপুটে যেই পরিমাণ গেল তার নাম কি বলা হলো? তাকে কি দিয়ে ডিনোট করা হলো? সিও। ও তাহলে সিও সমান কত হবে? সিওর জন্য যেই ইম্পিডেন্সটা সেটা কত হবে? 1 বাই জে ওমেগা সিও, তাই না? এই এই ইম্পিডেন্সের ভ্যালুটা কত হবে তোমরা জানো? আমরা ফর্মুলাটা কি পড়েছিলাম? ফর্মুলা পড়েছি, উপরে থাকবে হলো কে জেড, নাকি কে জেড না? জি স্যার, kz ডিভাইডেড বাই কে মাইনাস 1। কে মাইনাস 1। তাহলে এবার জেড এর জায়গায় তুমি সরি যে আচ্ছা ঠিক আছে, জেড এর জায়গায় 1 আপন জে ওমেগা সি বসাও। এই জেড এর ভ্যালু কত ছিল? ঠিক না? কারণ জেড এর জায়গায় ছিল যে জেড এর পজিশনে একটা সি ছিল, তাহলে সি এর ইম্পিডেন্সটা কত? সি এর ইম্পিডেন্সটা হলো এই যে এটা 1 মাইনাস জে ওমেগা সি, আর মাইনাস কে এর ভ্যালু হলো মাইনাস এবি, কে এর ভ্যালু মাইনাস এবি। এবার এগুলোকে এই করো তো, কি সলভ করো, মাইনাসে মাইনাসে কাটা যাবে, তাই না? তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম,
তাহলে উপরের এই জে ওমেগা সি নিচে চলে আসলো। দেখো ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে, কিন্তু স্যার ডায়াগ্রামে না নিউমারেটর আর ডিনোমিনেটরটা উল্টা দেয়া। উল্টা দেয়া না? আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও দেখতেছি। আচ্ছা তাহলে এইখানে আমরা যদি সলভ করি তাহলে কি পাওয়া যাবে বলো দেখি। এটা কেটে যাবে, তাই না? এই যে এই পাশেরটা আর এই পাশেরটা কেটে যাবে, কেটে গিয়ে যেহেতু এটা 1/c0 আছে সেই জন্য এইটাও উল্টে যাবে, তাই না? উপরে চলে যাবে সি 1 + ab আর নিচে চলে আসবে হলো এবি। আচ্ছা ফিগারটা আমি ঠিক করে নেই, হ্যাঁ ফিগারটা ঠিক করে নেই। আচ্ছা এইখানে চলে আসবে হইলো তোমার 1 + ab নাকি? জি স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। 1 + ab আর নিচে চলে আসবে সিম্পলি এবি। তো এখন দেখো এই এবি অনেক বড় না? জি স্যার। তাহলে চাইলে আমরা ওয়ানটাকে নেগলেক্ট করতে পারি না? জি স্যার। জি তাহলে স্যার। ওয়ানটাকে যদি নেগলেক্ট করি তাহলে কি হবে? শুধু সি। শুধু সি হবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আউটপুটে যে ইফেক্টটা সেই ইফেক্টটা মাল্টিপ্লাই হয় না, তাই না? জি স্যার। মানে ফ্লোটিং ক্যাপাসিট্যান্সটা আউটপুটে অ্যাজ ইট ইজ ট্রান্সফার হয়ে যায়। তাহলে এই পর্যন্ত আমরা মিলার থিওরেম পড়লাম, মিলার ইফেক্ট পড়লাম, সেটা কিসের মাধ্যমে অ্যানালাইসিস করে প্রুভ করলাম? এটা জাস্ট অ্যানালাইটিক্যাল মেথড, ইকুয়েশন ইউজ করে করে করলাম, তাই না? এখন এর একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, এই যে এখানে আমি লিখে দিছি এটা আবার, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ মিলার ইফেক্ট। কেন ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা বেড়ে যায় এটা সংক্ষেপে একটু বলে দিব। আচ্ছা যে সমস্ত এমপ্লিফায়ারের 180 ডিগ্রি ফেজ শিফট আছে, ঠিক আছে, তাদের ইনপুটের ভোল্টেজটা যদি এইটুকু ইনক্রিজ করে, কতটুকু ইনক্রিজ করলো? ডেল ভি ইন পরিমাণ। ডেল ভি ইন। তাহলে আউটপুটটা ধরো গেইন হইলো কত? গেইন হইলো -AV। তাহলে আউটপুটের ভ্যালুটা কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ উইল বি ডিক্রিজড। কতটুকু ডিক্রিজ করবে? গেইন হইলো -AV। ভি ইন ইনটু এবি। এভি, এটা এখানে আর মাইনাস বলতে হবে না। কেন বলতে হবে না? আমি ডিক্রিজ তো বলেই দিয়েছি। ডিক্রিজ করেছি তাই। ঠিক আছে, তাহলে ইনপুটে তুমি ভোল্টেজ ইনক্রিজ করেছিলে কতটুকু? ডেল্টা ভি ইন, তাই না? আচ্ছা তাহলে বলো তো, এখন চিন্তা করো যে একটা ক্যাপাসিটর আছে এই অ্যামপ্লিফায়ারের, এই যে এখানে ক্যাপাসিটর আছে, তাহলে এই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ চেঞ্জ কতটুকু হইলো? এই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ চেঞ্জ কতটুকু হইলো? এখানে বেড়েছে কতটুকু? ডেল্টা ডেল্টা ভি ইন পরিমাণ। আর এখানে কমেছে কতটুকু? ভি এখানে ইন এবি। ভি ইন এবি। টু এভি। তাহলে আমরা চেঞ্জ কতটুকু হইলো? দুইটার যোগফল হইলো না চেঞ্জ? জি স্যার। ঠিক আছে, এটা তো আর অত জটিল করে বোঝানোর দরকার নেই। তাহলে আমরা চেঞ্জ পেলাম হইলো এইটুকু, এই যে, ঠিক আছে, ভোল্টেজের চেঞ্জ এই যে এইটুকু পেলাম, ঠিক না? পড়ো এই জি স্যার। পড়ো। Thus the resultant voltage change across the capacitor will be এত। এখন এই ক্যাপাসিটরের মধ্যে চার্জ কতটুকু ফ্লো করবে? এখান থেকে এই ইনপুট টার্মিনাল থেকে চার্জ ফ্লো করবে, এখান থেকে চার্জ ফ্লো করবে। আচ্ছা চার্জ কতটুকু যাবে বলো দেখি? আমরা জানি চার্জ সমান কত, ক্যাপাসিটরের চার্জ কত? কিউ ইজ ইকুয়াল টু সিভি। জি স্যার। তাহলে এখানে আমরা চার্জ যেটুকু যাচ্ছে সেটাকে কিউসি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে কিউসি দিয়ে রিপ্রেজেন্ট করলে এটা হবে, তাই না? তাহলে এখন যদি ক্যাপাসিটরটা যদি এই গেইনটা যদি না থাকতো, আউটপুটের ভোল্টেজটা যদি না চেঞ্জ হয়ে যেত, ধরো ইনপুটের ভোল্টেজ চেঞ্জ হইলো, এবার এমপ্লিফায়ার না চিন্তা করে এটাকে একটা নেটওয়ার্ক চিন্তা করো, ঠিক আছে? ওই যে আমাদের ফার্স্ট নেটওয়ার্ক, শুধু নোড এ এর ভোল্টেজটা বাড়লো, নোড বি এর ভোল্টেজটা বাড়লো না,
তাহলে আমার চেঞ্জ কতটুকু হতো বলো তো, এই যেখানে, সি ডেল্টা ভিএন। তাই না, ভোল্টেজের চেঞ্জ এইটাই হতো। তো তখন ভোল্টেজের চেঞ্জ এইটুকু হলে চার্জ কতটুকু ফ্লো করতো? সি ডেল্টা ভিএন। del VN Right. তাহলে দেখো, যদি আমার নর্মাল নেটওয়ার্ক হয়, যেই নেটওয়ার্কের কোনো গেইনও নেই, ফেজ শিফটও নেই, সেইখানে আমার চার্জ ফ্লো করে হইলো এইটুকু, ঠিক আছে। আর আমার এই ক্যাপাসিটি এমপ্লিফায়ার যদি হয় তাহলে কতটুকু ফ্লো করে? ভি ইন, সি ইনটু ভি ইন প্লাস ভি ইন এভি। এবি। আচ্ছা, এখন আমি চিন্তা করি যে আমরা তাহলে কি বেড়ে গেল না? জি স্যার। তাহলে এইটাই হলো ফিজিক্যাল সিগনিফিকেন্স, যে একটা ক্যাপাসিটর, তুমি একটা ক্যাপাসিটর মনে মনে চিন্তা করো তো, একটা ইমাজিন করো যে একটা ক্যাপাসিটর আছে, একটা টার্মিনাল গ্রাউন্ড আছে। তাহলে গ্রাউন্ড যদি থাকে, যে টার্মিনালে তুমি সিগন্যাল দিচ্ছ, সেই সিগন্যালের এখানে যদি ভোল্টেজটা একটু বাড়ে, তাহলে ক্যাপাসিটরের মধ্যে কিছু চার্জ জমা হবে। জি স্যার। এই কনসেপ্টটা তো ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, এখন চিন্তা করো যে একই ক্যাপাসিটর এমন ভাবে অ্যারেঞ্জ করা আছে যে তুমি যেই টার্মিনালে ভোল্টেজ দিচ্ছ, সেই টার্মিনালের ভোল্টেজ বাড়লে অপোজিট টার্মিনালের ভোল্টেজটা কমে যায়। এখন কি বেশি ক্যাপাসিটি চার্জ জমা হবে কিনা বলো? জি স্যার, বেশি চার্জ জমা হবে। বেশি চার্জ জমা হবে, এইটাই হলো সেই ইফেক্ট, ঠিক আছে। এই ভোল্টেজটা কমে যাওয়ার কারণে, নেগেটিভ গেইন থাকার কারণেই তোমার পরবর্তীতে আমি দেখাইছি যে এটা ক্যাপাসিটর যদি আমি ইনপুটে কনসিডার করি তাহলে আমার ভোল্টেজ চেঞ্জ হবে এটা। এখন দুইটা ইকুয়াল করলে আমি এই ফ্যাক্টরটা পেয়ে যাচ্ছি। তাহলে বলো দেখি, এই যে মিলার মাল্টিপ্লায়ার, এই মাল্টিপ্লায়ারটা যে সমস্ত এমপ্লিফায়ারে 180 ডিগ্রি ফেজ শিফট নাই, সেখানে কি এই মাল্টিপ্লায়ারটা পাওয়া যাবে? না স্যার। না। তাহলে এই মিলার ইফেক্ট শুধুমাত্র সেই সমস্ত এমপ্লিফায়ারের জন্য অ্যাপ্লিকেবল যেখানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে, ঠিক আছে, ক্লিয়ার? আমরা মিলার স্যার তাহলে নন ইফেক্ট ইনভার্টিং পড়েছি, অ্যাম্পলিফায়ারের এখন জন্য কি তোমাদের হবে? কোশ্চেন কি আছে বলো। মানে স্যার নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য তাহলে কি হবে, মানে নন মিলার ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য এই থিওরেম অ্যাপ্লাই করবা, সিম্পলি এই থিওরেম অ্যাপ্লাই করবা। আচ্ছা তখন আচ্ছা এখানে কি বসবে? এখানে মাইনাস বসবে। মাইনাস 1 মাইনাস এবি। হ্যাঁ, এবি থাকবে। সেখানে কি হবে? আচ্ছা, যাক, ভালো কোশ্চেন একটা করছো, অবশ্য সেই চিন্তা করে করো নাই, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের আমি এক্সপ্লেন করে দিব। আচ্ছা বলো, এখন একটা এমন এমপ্লিফায়ার, যেই এমপ্লিফায়ারের মধ্যে 180 ডিগ্রি ফেজ শিফট নাই, তার মানে এখানে তখন মাইনাস সাইনটা আমি বসাতে পারতেছি না? জি স্যার। পারতেছি? না স্যার। পারতেছি না, গুড। তাহলে এইখানে তখন কত চলে আসবে? 1 মাইনাস এবি। 1 মাইনাস এবি, ভেরি গুড। তাহলে 1 মাইনাস আসলে এখানে কত আসবে বলো? 1 মাইনাস এবি। এখানে 1 মাইনাস আসবে। 1 মাইনাস আসবে, ঠিক আছে। তো এখন মনে করো যে এইটা, এই এভি ভ্যালুটা কি বড় না ছোট? বড়। 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 তাহলে এইখানে কি একটা মাইনাস সাইন চলে আসবে না? জি জি স্যার। স্যার। তাহলে এইবার ক্যাপাসিটেন্স চিন্তা না করে সিম্পলি একটা রেজিস্ট্যান্স চিন্তা করো। মনে করো একটা রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করে দিছি কার কার মধ্যে? ইনপুট আর আউটপুটের মধ্যে। আউটপুটের মধ্যে, গুড। তাহলে এটা হলো আমাদের এমপ্লিফায়ার, যে এমপ্লিফায়ারের ফেজ ডিফারেন্স নেই, সেখানে এখানে কি দিয়েছি? একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে। রেজিস্ট্যান্স দিয়েছি। তাহলে এখন সেই রেজিস্ট্যান্সের ভ্যালু মনে করো, অল্প ছোট করেই ধরি, সে 100 ওহম, ঠিক আছে। জি স্যার। এই 100 ওহম যখন এই ইনপুটে ট্রান্সফার হবে, ভ্যালুটা কত হবে? স্যার নেগেটিভ হয়ে যাবে না? নেগেটিভ হয়ে যাবে, মাইনাস নেগেটিভ। 1 কিলো ওহমের মতো হয়ে যাবে যদি এটাকে আমরা 10 ও ধরি, তাই না? জি স্যার। এটাকে যদি আমরা 100 ধরি, তাহলে 100 ওহম ইনটু 100 ওহম কত হচ্ছে? 10 কিলো ওহম। কিন্তু 10 কিলো ওহম যে তুমি পেয়েছো, এটা কি রকম ভ্যালু পেয়েছো? নেগেটিভ। নেগেটিভ রেজিস্ট্যান্স। তাহলে নেগেটিভ রেজিস্ট্যান্সের কিন্তু অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। দেখো, নেগেটিভ রেজিস্ট্যান্স এমন একটা রেজিস্ট্যান্স, সেটার একটা পিকুলিয়ার প্রপার্টি হবে যে ভোল্টেজ কমাইলে তার মধ্য দিয়ে কারেন্টটা বাড়বে। এই নরমাল রেজিস্ট্যান্সে কি হয় বলো? স্যার ভোল্টেজ বাড়ালে কারেন্ট ফ্লো বাড়ে। বাড়ে। তাহলে নেগেটিভ রেজিস্ট্যান্স এবার কি হবে?
উল্টা হবে, ভোল্টেজ উল্টা হবে। কমালে কারেন্টও ভোল্টেজ বাড়বে। কমাইলে কারেন্ট বাড়বে। তাহলে এইরকম অ্যাপ্লিকেশন আমাদের লাগবে। কোথায় লাগবে? নেগেটিভ রেজিস্ট্যান্স আমাদের যখন সেকেন্ড সেমিস্টারে আমরা যখন করব, এই অসিলেটর তৈরি করব, সেখানে এটা কাজে লাগবে, মনে রেখো, ঠিক আছে? তাহলে নেগেটিভ রেজিস্ট্যান্স প্রডিউস করতে হলে কি ধরনের অ্যাম্পলিফায়ার নিতে হবে? নন ইনভার্টিং। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আর কি কোশ্চেন আছে বলো? এই যে কোশ্চেন করেছো অ্যানসার পেয়েছো না? যে জি স্যার, জি স্যার পেয়েছি। ফেজ ডিফারেন্স না থাকলে কি হবে? আর কোনো কোশ্চেন আছে? নেই। তাহলে আমরা এখন হাইব্রিড ইকুইভ্যালেন্স সার্কিট, সরি, পাই মডেল পড়ার জন্য রেডি না? হাইব্রিড পাই মডেল অফ ট্রানজিস্টর, এটা আমরা পড়বো। তাহলে হাইব্রিড পাই মডেল গুলো ইউজ করা যাবে কোন ফ্রিকোয়েন্সিতে? হাই ফ্রিকোয়েন্সির জন্য হাই use করা যাবে। ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হলো কি, যদি 1 মেগাহার্জ এর নিচে হয় তাহলে তুমি আরই মডেল এবং হাইব্রিড মডেল ইউজ করতে পারবে। আর যদি তুমি ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্জ এর চাইতে বেশি দাও, তখন তোমাকে কনসিডার করতে হবে কি? কনসিডার করতে হবে এই হাইব্রিড। হাইব্রিড পাই মডেল। ঠিক আছে? আমরা এমনিও অ্যানালাইসিস করি যে একটা অ্যাম্পলিফায়ার বানালাম, এই অ্যাম্পলিফায়ারটা ম্যাক্সিমাম কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত কাজ করবে, সেটা ডিটারমিন করার জন্য আমাদের হাইব্রিড পাই মডেলটাকে কনসিডার করতে হবে। ঠিক আছে? তাহলে হাইব্রিড পাই মডেল কিন্তু মোর অ্যাকিউরেট একটা মডেল। সেই জন্য এই মডেলের আরেকটা নাম আছে, দেখো তো এই মডেল, এই সায়েন্টিস্টের নাম কি? গিয়াকো লেটো। লেটো। হ্যাঁ, এই গিয়াকো ইয়াকো লেটো মডেল, এইটার আরেকটা নাম। গুড। তাহলে গিয়াকো লেটো মডেলে যাওয়ার আগে আমাদের দেখো ট্রানজিস্টরের ভিতরের যত প্যারাসিটিক কম্পোনেন্টস গুলো আছে সেগুলো কনসিডার করতে হবে। সেগুলো কনসিডার করার জন্য আমরা একটা ট্রানজিস্টর ড্র করলাম। সেই ট্রানজিস্টরের বেজের ভিতরে একটা ভার্চুয়াল টার্মিনাল কনসিডার করলাম। এই ইন্টারনাল বেস টার্মিনালও বলা হয় এটাকে, এটাকে ভার্চুয়াল বেস টার্মিনালও বলা হয়। এই দেখো, ভার্চুয়াল বেস টার্মিনাল অথবা ইন্টারনাল বেস টার্মিনাল। এখন এখান থেকে এই বি প্রাইম থেকে আমি যখন কালেক্টরের দিকে যেতে থাকবো, একটা রেজিস্ট্যান্স পাওয়া যাবে, ঠিক না? জি স্যার। জি স্যার। এইটা কিন্তু এসি রেজিস্ট্যান্স, নট ডিসি রেজিস্ট্যান্স। এটা আবার ভেবে নিও না যে স্যার এটা তো রিভার্স বায়াস করা আছে, রিভার্স বায়াস জাংশনের তো রেজিস্ট্যান্স হইলো মেগা রেঞ্জে। না, এটা হলো রিভার্স বায়াস করার জন্য না, এটা যে এসি সিগন্যাল যেই রেজিস্ট্যান্সটা ফেস করতেছে, এসি সিগন্যাল তো এখান দিয়ে ইজিলি পাস করে যাবে, সেই জন্য স্মল লেটার দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হলো। রেজিস্ট্যান্সটার নাম দেওয়া হলো কি? আর বি প্রাইম সি। ঠিক আছে? বি প্রাইম চলে আসলো কেন? কারণ আমরা ভার্চুয়াল বেস টার্মিনাল এবং কালেক্টর টার্মিনালের মাঝে যেই এসি রেজিস্ট্যান্স প্রডিউস হলো সেটাকে রিপ্রেজেন্ট করলাম কি দিয়ে? আর বি প্রাইম সি দিয়ে। ঠিক একইভাবে এই রেজিস্ট্যান্সের নাম ভার্চুয়াল বলতে আমরা তো ট্রানজিস্টরের বাহিরের যে টার্মিনালটা সেটাকে বলি কি? বেস। দেখো এইটাকে বেস বলি না? এই যে এটা না বেস? জি স্যার। ট্রানজিস্টর তৈরি হওয়ার পরে এর বেজের সাথে একটা কন্টাক্ট দেয়া হয়, যেটা ধরো এটা এনপিএন ট্রানজিস্টর, তাহলে মাঝখানের যে পি ম্যাটেরিয়াল আছে সেই পি ম্যাটেরিয়ালের ভিতরের কিন্তু কন্টাক্টটা দেওয়া হয় না, কন্টাক্টটা দেওয়া হয় তার সারফেসে, তাই না? এই সারফেসের মধ্যে দেওয়া হয়, তখন সেটাকে বলি বেজ। তাহলে আমরা ইমাজিন করলাম যে ঠিক মিডল পয়েন্টে এখানে একটা ম্যাটেরিয়াল আছে, তো কি ম্যাটেরিয়াল? পি টাইপের ম্যাটেরিয়াল, তার মাঝখানে একটা দেখো টার্মিনাল আমরা কনসিডার করলাম। তাহলে এখান থেকে তুমি যখন বেস দিয়ে কারেন্ট পাস করবে, সেই কারেন্টটা এখানে আসবে, আসার পথে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এখান থেকে এখানে যাচ্ছে, সেই রেজিস্ট্যান্সটা কিসের রেজিস্ট্যান্স? আমরা জানি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের একটু রেজিস্ট্যান্স হাই হয়, তাই না? তোমরা কি আছো নাকি ডিসকানেক্ট হয়ে গেছে? আছি, একটু আবার রিপিট করবেন জি স্যার, জি স্যার। রেজিস্ট্যান্সটা এখানে কি, মানে হ্যাঁ, রেজিস্ট্যান্সটা কেন দিচ্ছি? রেজিস্ট্যান্সটা কেন দিচ্ছি? আমরা যখন ট্রানজিস্টর তৈরি করেছিলাম এইখানে কি ম্যাটেরিয়াল ছিল বলো?
সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। প্রিন্টেড জি ছিল। স্যার। হ্যাঁ, এটা কিসের সিম্বল দিয়েছি আমি? এনপিএন। জি স্যার। তাহলে এটা পি টাইপ ম্যাটেরিয়াল। তো যে কোনো ম্যাটেরিয়ালেরই বাল্ক রেজিস্ট্যান্স থাকবে, তার মানে ওই ম্যাটেরিয়াল দিয়ে যখন কারেন্ট পাস করবে তখন চার্জ গুলো কিছু না কিছু এই অবস্টাকল ফেস করবে, তাই না? সেটা হইতে পারে যে 0.0001 ওহম নাকি? জি স্যার। এটা তো সুপার কন্ডাক্টর না যে রেজিস্ট্যান্স 0 হয়ে যাবে, তাই না? জি স্যার, 0 হবে না। তাহলে এখান দিয়ে যেহেতু এটা সেমিকন্ডাক্টর কিছু রেজিস্ট্যান্স ফেস করবে, এখানে আসলো। এখান থেকে যেটা উপরের দিকে যাবে কিছু ফেস করবে, আর এখান থেকে নিচের দিকে যেটা যাবে সেটা কিছু রেজিস্ট্যান্স ফেস করবে। তাহলে এই তিনটা রেজিস্ট্যান্স কে যেহেতু আমরা এখন মেজার করতেছি কোন পয়েন্ট থেকে? ভার্চুয়াল বেস থেকে। বেস থেকে, ভার্চুয়াল বেস। ভার্চুয়াল বেস টার্মিনাল থেকে। সেই জন্য প্রত্যেকটার সাথে ওই যে বি প্রাইম সাবস্ক্রিপ্টটা ইউজ করা হয়েছে। এখন তোমরা মিলিয়ে নাও, তিনটা রেজিস্ট্যান্সের নাম মিলিয়ে নাও। ঠিক আছে? স্যার এক মিনিট লিখে নিন। হ্যাঁ বলো। এটি লিখে নিন। ঠিক আছে না? ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, জি স্যার। তোমাদের কথা একেবারে কেটে কেটে আসতেছে। তাহলে এই পর্যন্ত আমরা কি কনসিডার করলাম? আমরা কনসিডার করলাম হলো এই রেজিস্ট্যান্স গুলো। ঠিক আছে? ঠিক একই ভাবে একটা কথা তোমাদের বলে দেই, যে কোনো মেটেরিয়ালের নিজস্ব একটা রিঅ্যাকট্যান্স ইন্ডাকট্যান্সও থাকে, কিন্তু রেজিস্ট্যান্সের তুলনায় ইন্ডাকট্যান্সের ভ্যালু অনেক কম হয়, সেই জন্য ওই পর্যন্ত আর আমরা যাচ্ছি না। আর কোন বাল্ক মেটেরিয়ালের কোনো ক্যাপাসিটেন্স নাই। একটা একটা মেটেরিয়াল নিয়েছো, ধরো এক টুকরা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নিয়েছো, এর রেজিস্ট্যান্স পাওয়া যাবে, এর ইন্ডাকট্যান্স পাওয়া যাবে। রেজিস্ট্যান্সটা কম্পারেটিভলি লার্জ হবে, ইন্ডাকট্যান্সটা কম হবে, ছোট হবে, খুবই ছোট, কিন্তু কোনো ক্যাপাসিটেন্স থাকবে না। পাওয়া যাবে না। সিঙ্গেল একটা কি বলে একটা স্ল্যাব চিন্তা করো, তাহলে এর কোনো ক্যাপাসিটেন্স থাকবে না। কিন্তু আমাদের এখানে একটা জাংশন আছে না, এই দুই টার্মিনালের মাঝখানে আছে না? জি স্যার। তাহলে জাংশন ক্যাপাসিটেন্স থাকবে। জি স্যার। ঠিক আছে, জাংশন ক্যাপাসিটেন্স থাকবে। তাহলে এই জাংশন ক্যাপাসিটেন্সটা আমি এখানে ড্র করতে চেয়েছিলাম, দেখি বেশি ক্লামজি হয়ে যায়, সেই জন্য এই বইটা কোন বইয়ের মতো ড্র করেছি আমি? এটা বয়েল, সরি, হ্যাঁ বয়েল স্টেটের বইয়ের মতো ড্র করেছি, যে বাহিরে দেখিয়েছি, যদিও একটু স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে এখানে তাহলে বি প্রাইম কোত্থেকে আসলো, তাই না? এটা তো বি এর সাথে দেখাচ্ছে, কিন্তু এটা ভিতরের, ড্র করতে হয়েছে বাহিরে, এখানে ড্র করি নাই, এখানে করতে পারতাম, এখানে ড্র করতে পারতাম। তাহলে দেখো এখানে কয়টা ক্যাপাসিটেন্স আছে বলো তো? দুইটা জাংশনের মধ্যে কয়টা ক্যাপাসিটেন্স আছে? দুইটা। একটা হলো দুইটা। হ্যাঁ সি বি প্রাইম সি, এই যে এটা দেখো সি বি প্রাইম সি, আর একটা হলো কি জি স্যার। সি আর সি বি প্রাইম ই। সি বি প্রাইম ই। এখন ট্রানজিস্টরের ফিগার তো তোমরা দেখেছো নাকি? দেখেছো না? জি স্যার। মানে ট্রানজিস্টর তো হাতে নিয়ে গত ক্লাসে দেখাইলাম। এই যে কালেক্টর টার্মিনাল গুলো, ট্রানজিস্টরের যে লিড গুলো, হ্যাঁ, এমিটার কালেক্টর বেস, এগুলো তো প্যারালাল থাকে না? জি স্যার। প্যারালাল থাকে। যদি প্যারালাল থাকে, দুইটা কন্ডাক্টর যদি পাশাপাশি থাকে, তার মধ্যেও কিছু ক্যাপাসিটেন্স ফর্ম করবে। সেটা হইতে পারে যে অনেক ছোট ভ্যালু, কিন্তু কিছু না কিছু কন্ডাক্টেন্স এই ক্যাপাসিটেন্স থাকবে। তাহলে এখানে এই যে দুইটা টার্মিনাল, একটা টার্মিনাল হলো কালেক্টর আর একটা হলো ইমিটার, এই দুইটার মধ্যেও একটা ক্যাপাসিটেন্স থাকবে, সেটার নাম দেওয়া হলো কি? সি সি ই। হ্যাঁ, এটা কিন্তু প্রাইম নাই, কেন? কারণ এটা ভার্চুয়াল, আর বি প্রাইম নেই ওখানে। এটা হলো কালেক্টর এবং ইমিটারের মধ্যে, এটাকে বলে ইন্টার ইলেকট্রোড ক্যাপাসিটেন্স। এই যে দুইটা ইলেকট্রোড, দুইটা কানেকশন বের করেছো, তার মধ্যে কিছু ক্যাপাসিটেন্স তৈরি হয়েছে। তাহলে এই ক্যাপাসিটেন্সের ভ্যালু হবে কি বলতো? অনেক এই ছোট হবে, তাই না? এই যে আমি লিখে দিয়েছি, এগুলো ভ্যালু গুলো লিখে দিয়েছি। এটা বয়েল স্টেটের বইয়ে খুঁজলে পাইতেও পারো, নাও পাইতে পারো। এই ভ্যালু গুলো এখানে আমি লিখছি। ইটস ভ্যালু ইজ ভেরি
স্মল, এটা খুবই ছোট। আর অন্যান্য রেঞ্জ গুলো দেয়া আছে, কোনটার ভ্যালু কেমন সেগুলো দেয়া আছে। দেখো এই একটা ভ্যালু, এই স্যার ওই ওইটা যে মানে কন্ডাক্টর মানে দিয়ে আমরা তো অ্যাড করলাম যে ওই ইয়েকে মানে বাইরে যে ইয়েটা দেয়, হ্যাঁ 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 তো ওই কন্ডাক্টর দুইটার মধ্যে যে ক্যাপাসিটেন্স একটা থাকবে ওইটা হচ্ছে মানে ওই ইন্টার ইলেকট্রোড ক্যাপাসিটেন্স। হ্যাঁ। তো এখন কোশ্চেনটা করলা না তো, যে তাহলে অন্য দুইটার মধ্যে থাকবে না, আসলে তো স্যার তাই না? কোশ্চেন। জি স্যার। অন্য দুইটার মধ্যেও তো থাকবে। তো অন্য দুইটার মধ্যে থাকে, কিন্তু অন্য দুইটার নিজস্ব জাংশন ক্যাপাসিটেন্সই অনেক বড়। এই যে দেখো জাংশন ক্যাপাসিটেন্স কত, এই যে 1 1 পিকোফ্যারাড থেকে 10 পিকোফ্যারাড। কোনটার এটা? এটা হলো এই যে এখানকারটা, এই যে এইটা, ঠিক আছে? তার মানে এই জাংশনের মধ্যে, এই জাংশনটা কি বায়াস করা থাকে বলো তো? রিভার্স বায়াস। রিভার্স বায়াস। তাহলে তোমাদের তো আমি এই রিভার্স বায়াস। পড়াইছিলাম না, ডিফিউশন ক্যাপাসিটেন্স এন্ড ডিপ্লেশন রিজন ক্যাপাসিটেন্স পড়াইছিলাম না? জি স্যার। এই যে ডিপার্টমেন্টে জি স্যার। ক্লাসরুমে পড়াইছি। বলো তো জি কোন স্যার। ক্যাপাসিটেন্সটা বেশি হয়, ফরওয়ার্ড বায়াসে বেশি হয় না রিভার্স বায়াসে বেশি হয়? রিভার্স বায়াসই তো বেশি হবে। ক্যাপাসিটেন্সের ভ্যালু ফরওয়ার্ড বায়াসে বেশি হয় না রিভার্স বায়াসে বেশি হয়? রিভার্স বায়াস। রিভার্স বায়াসে ফরওয়ার্ড। বেশি হয়। একজন বলতেছে ফরওয়ার্ড বায়াসে বেশি হয়। কে বলছো ফরওয়ার্ড বায়াসে বেশি হয়? নাম কি? স্যার আমি। হ্যাঁ নাম বলো না, তোমার কথা আমি একদম শুনতে পাই না। হ্যাঁ আচ্ছা, তুমি কি ভয় পেয়ে পার্সোনালি। ভয় পেয়ে গেছো? আচ্ছা, আমি ক্যাপাসিটেন্স, আমার পিএন জাংশন কোথায় না আছে? স্যার। পিএন জাংশন চ্যাপ্টার 2 তে আছে না? না না স্যার, রিভার্সেরটা বেশি। এটা আপনি ক্লাসে ভুলে দিয়েছিলেন। ক্লাসে বলে দিয়েছি রিভার্স বায়াসে বেশি, তাই না? হ্যাঁ তার মানে সত্যি তোমার কাছে রেকর্ড আছে যে আমি এটা বলছি? হ্যাঁ স্যার, মানে আমি কি ভুল নোট করেছিলাম নাকি ওইটাও একটা ব্যাপার। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, আমি কিন্তু খুলছি তোমাদেরকে, ফিগারও দেখাইছিলাম বয়েল স্টেটের বইয়ের, তাই না? দাঁড়াও দেখি, এটা কি সার্কিট অ্যাপ্লিকেশন? তাহলে এটাতে থাকবে না, চ্যাপ্টার 1 এ থাকবে। হুম, এই যে এই সার্কিটটা দেখাইছিলাম না? দেখো সার্কিটটার দিকে তাকাও। এই কোন একটা জাংশনে, এটা এটা এই ডান দিকেরটা কি বায়াস বলো দেখি? ফরওয়ার্ড ফরওয়ার্ড। বায়াস। ফরওয়ার্ড বায়াস। কিভাবে বুঝলা এটা ফরওয়ার্ড বায়াস? কেমনে বুঝলা? সেটা তো পজিটিভ ভোল্টেজ। পজিটিভ ভোল্টেজ, সেই জন্য পজিটিভ ভোল্টেজ দিলে তো এটা রিভার্সও হইতে পারে। তুমি একটা আহ, কি বলে এন পি এন না পিএনপি, পিএনপি যদি হয় তাহলে পজিটিভ ভোল্টেজ দিলে রিভার্স বায়াস হবে। আসলে এটা পিএনপি তো ভোল্টেজ বাড়ালে করবে। হ্যাঁ, এখানে ডিফিউশন forward bias ক্যাপাসিটেন্সটা বেশি দেখে। না, বেশি দেখে ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজ কম লাগে, তাই না? 0.7 হ্যাঁ। এর বেশি দেয়া যায় না। তাহলে এখানে জি, দেখো ভোল্টেজ খুবই কম। রিভার্স বায়াসে ভোল্টেজ গুলো কেমন হয়? অনেক বেশি হয়। অনেক। অনেক বেশি। এখানে দেখো কত ভোল্ট, কেমন ভোল্ট, 30 ভোল্ট, তাই না? -30। হ্যাঁ হ্যাঁ। তাহলে জি স্যার। এই এই ওয়াই অ্যাক্সিস এর বাম পাশে কি বায়াস? রিভার্স বায়াস। ডান পাশে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। ওয়াই ডান অ্যাক্সিস, পাশে ফরওয়ার্ড। হ্যাঁ ওয়াই অ্যাক্সিসে কি আছে? ক্যাপাসিটেন্স। ক্যাপাসিট্যান্স। এইবার বলো, গ্রাফটা ফরওয়ার্ড দেখে বলে।
হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে হচ্ছে ক্যাপাসিটেন্স বেশি। বেশি হয়, ফরওয়ার্ডে বাড়তে থাকে। হ্যাঁ রিভার্সে কম হয়। কারণ রিভার্স বায়াস করলে বলো ডিপ্লেশন লেয়ারের ওয়েট বাড়ে না কমে? বেড়ে যায়। বাড়ে। বাড়লে বাড়ে। এই প্লেট দুইটা ধরো, এটা হলো একটা এনপিএন জাংশন মনে করো, এটা হলো এন টাইপ, এটা হলো পি টাইপ, এই যে এখানে দিয়েছি এটা হলো পি টাইপ, এটা হলো এন টাইপ। মাঝখানের যে ডিপ্লেশন লেয়ারটা এটা হলো ডাইইলেকট্রিক ডিপ্লেশন লেয়ার। তাহলে এই ডিপ্লেশন লেয়ারের ওয়েট যদি বেড়ে যায় তাহলে ক্যাপাসিটেন্সের ভ্যালু কমবে না বাড়বে? কমে যাবে। কমে যাবে। কারণ ডি এর ভ্যালু বাড়লে ক্যাপাসিটর, আরে আমি তো এগুলো সব লিখছি এখানে, কিন্তু তোমাদের তো এগুলো পড়াই নাই, দেখছো যে ক্যাপাসিট্যান্স সমান কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট A ডিভাইডেড বাই D। তাহলে ডিপ্লেশন লেয়ারের ওয়েট বাড়লে ডি এর ভ্যালুটা বেড়ে গেল, ডি এর ভ্যালুটা বেড়ে গেলে ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি হবে? কমে যাবে। আর যদি ক্যাপাসিটেন্স কমে যাবে। হ্যাঁ ফরওয়ার্ড কমে বায়াস যাবে। করলে ডিপ্লেশন লেয়ারের ওয়েট বাড়ে না কমে? ফরওয়ার্ড বায়াস কমে করলে যায়। কমে যায়। তাই কমে গেলে ডিপ্লেশন লেয়ারের ওয়েট যদি কমে যায়, যে এই ওয়েটটাই এখানে কি, এখানে ওয়েটটাই হলো তোমার ডি, তাহলে ডি এর ভ্যালু কমে গেল, তাহলে সি এর ভ্যালু কি হলো? বাড়বে। বাড়বে। সি এর ভ্যালু বেড়ে যাবে তাহলে। হ্যাঁ জি স্যার। তাহলে ফরওয়ার্ড বায়াসে কি হলো? ক্যাপাসিটেন্স বাড়বে। সব ক্যাপাসিটেন্স বাড়বে। Good. তাহলে এখানে বলো কোন ক্যাপাসিটেন্সটা বড় হবে এই দুইটার মধ্যে, বলো চিন্তা করে বলো। এই যে এইটা আর এটা। সি বি প্রাইম সি বি প্রাইম বি প্রাইম ই ফরওয়ার্ড, যেটা মানে ফরওয়ার্ড Forward, বায়াস এখানে কোনটা ফরওয়ার্ড বায়াস? বেজ এমিটার টার্মিনাল। বেজ আর এমিটার টার্মিনালটা। এটা বড় হবে না? সি বি প্রাইম এটা বড় হবে না জি স্যার। কার তুলনায়, এটার তুলনায়? তাহলে এখানে ডেটা দেখো, একটা দেখো সি বি প্রাইম এর ভ্যালুটা কত, দেখো কত 1000 পিকোফ্যারাড পেয়েছো? হ্যাঁ জি স্যার। আর এটার ভ্যালু কত? বি প্রাইম সি এর ভ্যালু কত? 1 থেকে 10 পিকোফ্যারাড। পিকোফ্যারাড। কোনটা বড় হইলো? ফরওয়ার্ড বায়াসেরটা বড় হলো। আর এইটার ভ্যালু না, তো এটা হবে হয়তো 0.01 পিকোফ্যারাড, তারও কম। এই যে এইটা, ঠিক আছে 0.01 পিকোফ্যারাড। জি স্যার। তাহলে আমরা আবার আমাদের আগের সার্কিটে চলে আসি। কেন যে এত কথা বললাম ভুলে গেছি। ও এর মধ্যে তিনটা ভ্যালুর, আচ্ছা এখন দুইটার হ্যাঁ, কেন ওই যে মানে দুইটা কন্ডাক্টরের মধ্যে কেন ক্যাপাসিটেন্স থাকে না, ওই যে কোয়েশ্চনটা থেকে মানে হ্যাঁ। বলছিলেন। তাহলে এই তিনটার মধ্যে এই ক্যাপাসিটেন্সটা খুব ছোট হবে, এইটা এই দুইটার মধ্যে এইটা খুব বড় হবে, আর এইটাও সরি এইটা খুব ছোট হবে আর এইটা বড় হবে। এখন আসো, এই যে ভিতরের চারটা না কয়টা 6টা কম্পোনেন্ট আমরা অতিরিক্ত পেলাম, তিনটা হলো রেজিস্ট্যান্স, তিনটা হলো তোমার ক্যাপাসিটেন্স, এইগুলো সহ এবার আমি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। এবার এই অ্যামপ্লিফায়ারের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে আগের মতোই ইনপুট একটা সিগন্যাল সোর্স আছে ধরে নাও, সেটা ভি ইন দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। এই যে এখানে ভি ইন, এটা ভি আই ইন দিয়ে দিই, আপাতত থাকুক এরকম না। তাহলে এরপরে কি আছে বলো, এখান দিয়ে যেই কারেন্ট যাবে তার সেটা কোথায় আসবে? এখানে হবে কি আরবি সাথে থাকবে, আরবি দিয়েছি নাকি? আমি আরবি দিয়েছি বেস টার্মিনালের, এটা হলো বেস টার্মিনাল না? তাহলে এই দিয়ে যাই হোক, এই আরবি তো পরে থাকবে না। তাহলে এখান দিয়ে যে কারেন্ট আসবে প্রথমে কোন রেজিস্ট্যান্সটা ফেস করবে সে? এই আর বি বি প্রাইম, এটা ফেস করে এখানে চলে আসলো, ভার্চুয়ালে আসলো। তাহলে এই যে ভার্চুয়ালের টার্মিনালটা লিখলাম, এই যে ঠিক আছে। ভার্চুয়ালের সাথে দুইটা ভ্যালু আছে, একটা হলো রেজিস্ট্যান্স, একটা হলো ক্যাপাসিটেন্স। ঠিক আছে না? জি স্যার স্যার। এই দুইটাকে আমি মানে একসাথে করে ইম্পিডেন্স ফিগার করতে পারি না। আমার কথাটা কেন যেন আসতেছে না ইন্টারনেটের কারণে। আবার বলো, অনেকক্ষণ আনমিউট করে রাখো মেবি আমার না, আর শোনা গেল না, স্যার ওর নেটেই মোস্ট প্রবাবলি প্রবলেম হচ্ছে, অনেকক্ষণ ধরে ওকে ডিস্টর্টেড শোনাচ্ছে। তাই না? জি স্যার। ওর কথাটা তুমি বলো তো কি বলতে চাচ্ছে। স্যার আমিও তো শুনতে পারিনি। কেউ শুনেছে ওর কথা? তাহলে সে বলো, আমি স্যার এখন শুনে যাচ্ছে?
হ্যাঁ, না তাও ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা সবাই খেয়াল করো। হ্যাঁ ও কি বলে? হ্যাঁ বলো। স্যার মানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স এই দুটোকে আমি ইকুইভ্যালেন্ট করে একসাথে ইম্পিডেন্স চিন্তা করে নিতে পারি না? হ্যাঁ করবো তো, ধীরে ধীরে যাবো তো, সেদিকে যাবো। আগে এখান থেকে কি আসে ফার্স্ট, ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে কি আসে সেটা আমি বের করছি। আচ্ছা তাহলে দেখো এইখানে নতুন কি আসলো, নতুন চলে আসলো এই যে এই দুইটা কম্পোনেন্ট নাকি? আগে এইভাবে আমরা চিন্তা করি নাই, অবশ্যই এই রেজিস্ট্যান্সটা আগে ছিল অন্য নামে, ছিল বিটা আর ই বা ইত্যাদি এরকম কিছু নামে। আচ্ছা এখন দেখো এই যে এই টার্মিনালের মাঝখানে মানে ভার্চুয়াল বেস এবং কালেক্টরের মাঝখানে কয়টা ক্যাপাসিটেন্স থাকবে, কয়টা কম্পোনেন্ট থাকবে? একটা ক্যাপাসিটেন্স থাকবে আর একটা এই যে রেজিস্ট্যান্স থাকবে। ভার্চুয়াল বেস এবং সি এর মধ্যে কি কি আছে? আর বি প্রাইম সি, প্রাইম সি। একটা রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটর। এই দুইটা তাই না? দুইটাতে নাম কি হবে? নাম হবে বি প্রাইম সি। জি স্যার। তাহলে এই যে এই দুইটা দিয়ে দিলাম, দেখো আর বি প্রাইম সি, আর এদিকে সি বি প্রাইম সি। এবার আউটপুটে চলে আসো। আচ্ছা এখন আউটপুটের আমরা জানি আউটপুটে কি হবে, বিটা, এটা কমন ইমিটার এমপ্লিফায়ার তো, আউটপুটে হবে এইচ এফ ই মাল্টিপ্লাইড বাই হ্যাঁ আই বি, না? আচ্ছা তোমরা যেটা বুঝো সেটা বলি। কালেক্টর কারেন্টের ভ্যালু কত হবে? বিটা টাইমস আই বি, তাই না? জি স্যার। জি। জি স্যার। এখন শোনো, এই যে বিটা যেরকম আরেকটা টার্ম আছে সেটাকে বলা হলো জিএম। জিএম মানে হলো ট্রান্স কন্ডাক্টেন্স। জিএমটা কি? ট্রান্স কন্ডাক্ট্যান্স। এই যে জিএম, জিএম মানে কি? ট্রান্স কন্ডাক্টেন্স। এই ট্রান্স কন্ডাক্টেন্সটা মানে রিপ্রেজেন্ট করে যে কোনো একটা এমপ্লিফায়ারের ইনপুট ভোল্টেজ চেঞ্জ হইলে আউটপুট কারেন্ট কিরকম চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এটা বের করতে হবে কিভাবে? এটা বের করতে হবে আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। ভোল্টেজ। তাহলে এখানে ইনপুট ভোল্টেজকে আমরা কি বলবো? এই সার্কিটের জন্য ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ হবে ভি বি প্রাইম। এই যে এই টার্মিনালে ধরো এখানে ইনপুট ভোল্টেজ কত? এই ভি বি প্রাইম ই, নাকি? যদি আমি ভার্চুয়াল বেস জি স্যার। টার্মিনালে চিন্তা করি, তো কারণ আমি এখন এই যে ভার্চুয়াল সাইডে আছি এই, তাহলে আউটপুট কারেন্টটা কত হবে? এই যে আউটপুট কারেন্ট আইসি। তাহলে এটা আইসি। হলো এই যে হ্যাঁ এসি, যেহেতু সেই জন্য চেঞ্জ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। অনেক সময় ডিসির জন্য সিম্পলি আইসি ডিভাইডেড বাই ভি বিই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, কনস্ট্যান্ট ভিসি এর মধ্যে থাকবে। এর ভ্যালুটা কেমন হবে? এটা কালেক্টর কারেন্ট এবং এর ভ্যালু কত দেখা যাচ্ছে? 50 মিলি এম্পিয়ার পার ভোল্ট থেকে শুরু করে 200 মিলি এম্পিয়ার পার ভোল্ট। আচ্ছা তাহলে এটা যদি তোমার ইয়ে হয়, খেয়াল করো, আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই হলো কি ইনপুট ইনপুট ভোল্টেজ। ভোল্টেজ। তাহলে জিএম কে ইনপুট ইনপুট ভোল্টেজ। ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে বলো? কারেন্ট। কারেন্ট পাওয়া যাবে, আউটপুট কারেন্ট পাওয়া যাবে। তাহলে এই যে দেখো জিএম, জিএম কে মাল্টিপ্লাই করলাম কি দিয়ে? ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ। ভোল্টেজ। হ্যাঁ এই যে এই ইনপুট ভোল্টেজ, এই যে, তাহলে এটা কি হয়ে গেল? কারেন্ট হয়ে গেল। তাহলে এটা কারেন্ট হয়ে গেল। এখন কনস্ট্যান্ট কারেন্ট সোর্সের ভ্যালুটাকে আমরা এই ট্রান্স কন্ডাক্টেন্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই হাইব্রিড পাই মডেলে এটাই করে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই করে। কেউ চাইলে এটাকে বিটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, সেটা খুব একটা প্রচলিত না। জিএম দিয়ে এটা প্রচলিত, সেই জন্য বলা হয় হাইব্রিড মডেলের দুইটা ফর্ম আছে। একটা ফর্ম হইলো এই জিএম দিয়ে, আর একটা ফর্ম হইলো তোমার ওই বিটা দিয়ে বা এইচএফই দিয়ে। এইচএফই দিয়ে। হ্যাঁ, এখন রেজিস্ট্যান্সে আসো। এই রেজিস্ট্যান্সটা কোনটা? আর সিই। কালেক্টর আর ইমিটারের মধ্যে যেটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটাকে আমরা আর সি বললাম। এই আর সিই, আর সি কালেক্টর এবং ইমিটারের মধ্যে যে রেজিস্ট্যান্স, তাই না? জি স্যার। এই রেজিস্ট্যান্সটা, তাই না? দাঁড়াও এটা খুঁজে পাচ্ছি না কেন, এটার কিছু বাদ পড়লো নাকি? আর সিই,
একটা, দুইটা, তিনটা চলে গেছে। আর সিই না, দেখি আর সিটার সম্বন্ধে কি বলেছে। ও সরি সরি, ভুলে গেছিলাম। এখানে আমরা একটা আরো চিন্তা করেছিলাম না এর আগে, জি স্যার। সেইটা। আউটপুট রেজিস্ট্যান্স। তোমরা বোধহয় সেটাই চিন্তা করতেছো, তাই না? যে যখনই এখানে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স থাকে তার সাথে প্যারালাল একটা জি স্যার, আরও থেকে যায়। থেকে যায়। আরোটাতে হ্যাঁ, আরো, সেই আরো। আচ্ছা, আর এরপরে এখানে কি আসবে? এই যে এই ক্যাপাসিট্যান্সটা আসবে, এই যে এইটা আসবে। আর এইটা কিন্তু শর্ট হয়ে যাবে। কেন যে ছোটটা থাকে, বড়টা কেন থাকে না? আসলে এটা তো শর্ট। ছোটটা থাকে কেন চিন্তা করতেছি, কারণ এটা ছোট বলেই এর ইম্পিডেন্স গুলো কনসিডার করতে হচ্ছে, তাই না? এখানে একটা ভেরি লার্জ ভ্যালু প্যারালালে আছে, ধরে লাভ কি? শর্ট সার্কিট সেটা। সরি, প্যারালালে না, সিরিজে, তাই না? এখানে আরএল এর সাথে এটা কি আসতেছে? সিরিজে আসতেছে না? সেই জন্য ভেরি লার্জ, তো এটাকে শর্ট সার্কিট চিন্তা করব। তাহলে আরএল আর আরসি কি হয়ে যাবে? প্যারালালি গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে, যেটা আগে দেখেছো। আরসিটা কার জি সাথে স্যার, চলে যাবে? আরএল এর সাথে চলে যাবে। আর দুইটা মিলিয়ে আমরা কি বলি? এসি আর প্রাইম এল। হ্যাঁ, আর প্রাইম এল, এটাকে বলা হয় হলো এসি লোড রেজিস্ট্যান্স। তারপরে আউটপুট ভোল্টেজ হবে যেটা। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো, তাই তো? যে এটা হলো কিসের ইকুইভ্যালেন্ট সার্কিট? এইটাকেই বলা হচ্ছে হাইব্রিড পাই ইকুইভ্যালেন্ট সার্কিট। এক্সাক্ট। কেন দেখতে পায়ের মতো মনে হচ্ছে কিনা? এইটাকে যদি সবগুলোকে একটা আর্ম চিন্তা করো, একটা দাগ উপরে দিলাম, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দিলাম, এটা পায়ের মতন না দেখতে অনেকটা? ও আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। জি স্যার, তিনটা আর্ম হয় পায়ের মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, জি তিনটা স্যার, arm। সেই জন্য এটাকে বলা হয় হাইব্রিড পাই মডেল। এখন আমরা ধীরে ধীরে কি করব, যেই জিনিসগুলো পাই ইকুইভ্যালেন্ট। খুব বেশি ইফেক্টিভ না সেগুলোকে আমরা নেগলেক্ট করতে থাকবো। তাহলে প্রথমে দেখো কোনটা কোনটা নেগলেক্ট করেছি। প্রথমে নেগলেক্ট করা হয়েছে হলো এই যে এই রেজিস্ট্যান্সটাকে, এসি এসি রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই এসি রেজিস্ট্যান্সের ভ্যালু খুব কম হবে, সরি না, কম হবে না, বড় হবে। যেহেতু এটা রিভার্স বায়াস, তাহলে এই দুটার মধ্যে প্যারালাল আছে না? কারেন্ট যখন আসবে তখন এসি কারেন্ট এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে যাবে না। এটা যেহেতু অনেক বড়, এটার নাম কি? আর বি প্রাইম সি। আর বি প্রাইম সি ইউনিট দেখছো? এর ভ্যালু দেখছো? মেগা ওহম, মেগা ওহম। মেগা রেঞ্জে। ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করলাম এখন? এটাকে নেগলেক্ট করলাম। এই এটাকে নেগলেক্ট করলে থাকলো কি এইটা? তাহলে একটা ফার্স্ট সিম্পলিফিকেশন হলো, এটা থাকলো। ঠিক আছে। এখন আউটপুটের মধ্যে কি ছিল বলো তো? এখানে এই ক্যাপাসিটরটা বড় না উপরের ক্যাপাসিটরটা বড়? এই দুটার মধ্যে কোনটা বড়? বি প্রাইম ইটা বড়। এই যে এটা বড় না? বি প্রাইম ই। B prime E. হ্যাঁ, বি প্রাইম এটা বড়। বি প্রাইম ইটা বড়। আচ্ছা, আর এইটা কি? ছোট? এক মিনিট। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাহাদাত, কি কি বিষয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিসের কিসের উপরে? হ্যাঁ, আচ্ছা, কথা বোঝা যাচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, এক্স রে। ও, এগুলা তো আমার ফিল টিল না, কিন্তু ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় পৌঁছে দিতে হবে কিন্তু। ওকে ওকে। হ্যাঁ সরি, টিচার ফোন দিয়েছিল।
আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে এইখানে দেখো, এইটার চাইতে এটা ছোট, তাহলে আমরা জানি এটা যখন আউটপুটে ট্রান্সফার হয় তখন এটা, না সরি, প্রথমে ওইটার দিকে না যাই, ওইটা তো এখন আউটপুটেই আছে। এই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কি অনেক ছোট না? জি স্যার। তাহলে আমার মনে হয় এটাকে আমরা চাইলে বাদ দিতে পারি। দেখো এটাও বাদ দিয়েছি না, এখানে রেজিস্ট্যান্সটা বাদ দিয়েছি প্যারালাল থাকার কারণে, লার্জ ভ্যালু রেজিস্ট্যান্স প্যারালাল আছে, বাদ দিলাম। আচ্ছা, এটা বাদ দিলাম। এখন এর মধ্যে তুমি ওই যে মিলার থিওরেম অ্যাপ্লাই করো। এই যে দেখো ফ্লোটিং নাকি, ইনপুট এবং আউটপুটের মধ্যে আছে না, এই এটা কি ক্যাপাসিটরটা কি ইনপুট এবং আউটপুটের মধ্যে আছে? তাহলে জি স্যার। ইনপুট জি এবং স্যার। আউটপুটের মাঝখানে থাকলে আমরা এটাকে স্প্লিট করব। স্প্লিট করে কিছু অংশ দিয়ে দেব ইনপুটে, ইনপুটে যেটা আসবে সেটা হলো মিলার ক্যাপাসিট্যান্স, আর আউটপুটে যে যাবে সেটা হলো সিও। ঠিক আছে, এখন একটা এমপ্লিফায়ারের গেইন কত হবে? এই এমপ্লিফায়ারের গেইন এই যে আমি বের করে দেখিয়েছি, এমপ্লিফায়ারের গেইন কত হবে? মাইনাস জিএম আর এল প্রাইম। বুঝতে পেরেছ? কিভাবে চাইলে একটু বুঝিয়ে দিতে পারি। আউটপুট ভোল্টেজটা কত হবে দেখে আসো দেখি, আউটপুট ভোল্টেজটা কত হবে? এখানে কারেন্ট কতটুকু যাচ্ছে? কত? জিএম, ভিভি প্রাইম। তাহলে কারেন্ট হবে এই তিনটা রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন। কিন্তু এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আবার কি হয়? অনেক বড় ছোট, হয়। অনেক অনেক বড়। বড় হয়। হ্যাঁ, আরো, তাহলে অনেক বড় হলে আমরা এটাকেও নেগলেক্ট করি। তাহলে থাকলো কি এখানে বলো তো? আর এল প্রাইম। তাহলে আমি কি লিখবো? আউটপুট ভোল্টেজ সমান কত? শুধু আরসি থাকে। শুধু আরসি, আরসি আরএল ও রাখো সাথে, এই যে আরসি প্যারালাল আরএল দুইটা রাখো। ঠিক আছে, তাহলে কারেন্ট তো যাচ্ছে এই ডিরেকশনে, মাইনাস হবে তাই না, নিচে প্লাস হয়ে গেল। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো যে আউটপুট ভ্যালুটা হবে হলো এই জিএম ভি বি প্রাইম ই মাল্টিপ্লাইড বাই আর এল প্রাইম, ঠিক কিনা? আর প্রাইম এই যে জি স্যার। এইটুকু, তাই তো? আর জি স্যার। ইনপুটে আমি যে ভোল্টেজটা দিয়েছি আমি ভার্চুয়াল সাইডে চিন্তা করতেছি, সেটা কত? ভি। ভি প্রাইম। হ্যাঁ, তাহলে এটাকে আমি এখন কি করলাম? বসিয়ে দিলাম। তাহলে কাটা গেল কি? এই যে ভি বি প্রাইম বা কাটা, এটা 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 বি ক্যান্সেল হয়ে গেল। বি প্রাইম ক্যান্সেল হয়ে গেলে থাকলো কত? মাইনাস জিএম আর এল প্রাইম। ঠিক আর আছে, প্রাইম। তাহলে এটা হলো আমার গেইন। এখন আমরা এই ক্যাপাসিটরটাকে যে ইনপুটে ট্রান্সফার করলাম সেটার নাম দিয়েছিলাম কি? সিএম, তাই না? জি স্যার, মিলার ক্যাপাসিট্যান্স। মিলার ক্যাপাসিট্যান্স। তাহলে এই ভ্যালুটা কত হবে? সেটা এইটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে কত দিয়ে বলো তো? এটাকে মাল্টিপ্লাই করে 1 দিতে প্লাস হবে 1 ভোল্টেজ গেইন প্লাস এই জিএম আর এল, আর এবি। হ্যাঁ ভোল্টেজ গেইন এভি দিয়ে। এভির ভ্যালু তো বের করেছো, এই যে এভির ভ্যালু এখানে এটা বের করেছো, তাই না? এভির ভ্যালু এটা বের করেছো, তাহলে মাইনাস থাকার কারণেই তো এখানে প্লাস হয়েছে। এটা বুঝেছো কিনা? তাহলে মিলার ক্যাপাসিট্যান্সের ভ্যালু এটা পেয়ে গেলাম। বুঝছি স্যার। আচ্ছা, আর এবার আউটপুটে যাবে কত বলো তো? এই স্যার ক্যাপাসিট্যান্স, অ্যাপ্রক্সিমেটলি যেটা ছিল ওইটাই না? ওইটাই রাইট। তাহলে আমাদের সিও এর ভ্যালু কত হবে? সিও অ্যাপ্রক্সিমেটলি হবে সি বি প্রাইম সি, এই যে দেখো সি বি প্রাইম সি। ঠিক আছে, তাহলে এইখানে এখন আমরা ক্যাপাসিটর কয়টা পেলাম? তিনটা। ইনপুটে, ইনপুট সাইডে দুইটা। ইনপুটে দুইটা, তো এই দুইটা প্যারালালে আছে না? জি স্যার। প্যারালালে থাকলে ক্যাপাসিট্যান্স কি হয়? অ্যাড করে দিই। অ্যাড হয়। এইটা বলতে আবার এত চিন্তা করতে হয় নাকি? প্যারালাল থাকলে অ্যাড হয়। তাহলে এই দুটাকে এখন আমরা অ্যাড করে দিব। এই দুটাকে অ্যাড করে দিয়ে আমি বলবো যে দিস ইজ ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট। ক্যাপাসিট্যান্স সিইকিউ। এই যে সিইকিউ, তাহলে সিইকিউ এর ভ্যালু, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হলো? মিলার ক্যাপাসিট্যান্স প্লাস হলো আমাদের যে ইনপুট ক্যাপাসিট্যান্সটা ছিল সেটা। এখন বলো আউটপুট ক্যাপাসিট্যান্সের ভ্যালু এমনিতেই এইটার চাইতে এটা ছোট ছিল। আবার আসি যে এইটার চাইতে এটা কি ছিল? ছোট, তাই না? কিন্তু এটা ইনপুটে আসছে, মাল্টিপ্লাই হয়ে আসছে, কিন্তু আউটপুটে গিয়ে তো আর মাল্টিপ্লাই হয় নাই। তাহলে আউটপুটে একটা ছোট ভ্যালু না? এই ভ্যালুটা কি খুব ছোট হয়ে গেল না তাহলে? জি স্যার। কার তুলনায়? এই সিএম এর তুলনায়। ছোট।
যার কারণে এটাকে আমরা নেগলেক্ট করলাম। দেখো তাহলে এই যে সিম্পলিফাইড সার্কিট হয়ে গেল, এই সার্কিট থেকেই তুমি এখন হাই ফ্রিকোয়েন্সির যত অ্যানালাইসিস করতে পারবে। দেখি আর কিছু আছে কিনা, আরো সিম্পলিফাই করছি দেখা যাচ্ছে। এখানে কোনটাকে বাদ দেওয়া হয়েছে, না সরি এটাই হাই ফ্রিকোয়েন্সি মডেল। এখন এই হাই ফ্রিকোয়েন্সি মডেলটাকে চাইলে আমরা লো ফ্রিকোয়েন্সি তো ইউজ করতে পারবো। আচ্ছা বলো, লো ফ্রিকোয়েন্সি কমাচ্ছি, এই ক্যাপাসিটেন্সের যে রিঅ্যাকট্যান্স সেটা কমতে থাকবে না? জি স্যার। তাহলে লো ফ্রিকোয়েন্সিতে এটা ওপেন হয়ে যাবে, জি তাহলে তখন এটা থাকলো না। তখন এটা যদি না থাকে তখন এটা হবে রেজিস্ট্যান্সটা। তাহলে এটা হলো তোমার লো ফ্রিকোয়েন্সিতে, এটা হবে কার সমান? এইচ আই ই এর সমান হবে। আচ্ছা ঠিক আছে, এইচ জি আই স্যার ই, বুঝছি। দেখো এটার ভ্যালু কিন্তু এইচ আই সমান হয়ে গেল। আর এটা তো সেই কারেন্ট সোর্স, আউটপুট রেজিস্ট্যান্স, তাহলে এটা কোন মডেলে কনভার্ট হয়ে গেল? নরমাল হাইব্রিড মডেলে কনভার্ট। হাইব্রিড মডেলে। হাইব্রিড মডেল। আমরা শুরুতে বলেছিলাম আমরা এখন যে হাইব্রিড পাই মডেল করতে চাচ্ছি, সেটা আমরা লো ফ্রিকোয়েন্সির জন্য ইউজ করতে পারবো, আমরা হাই ফ্রিকোয়েন্সির জন্য ইউজ করতে পারবো। এখন এই ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে কি করা হবে? এটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে পরবর্তী চ্যাপ্টারে আমরা যখন এমপ্লিফায়ারের পারফরম্যান্স পড়ব, সেখানে আমরা এমপ্লিফায়ারের ব্যান্ডউইথ ক্যালকুলেট করব। কি ক্যালকুলেট করব? ব্যান্ডউইথ। হ্যাঁ, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ ক্যালকুলেট করার জন্য আমার এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা লাগবে। তাহলে কোশ্চেন থাকলে বলো, আমার সময় শেষ, আমার টপিকও শেষ। আরো কোশ্চেন থাকলে বলো। স্যার হ্যাঁ বলো। স্যার ওই পার্টটা বুঝলাম না, যে ইনপুট ক্যাপাসিটেন্সটার অনেক বেশি ভ্যালু এবং তাইলে আউটপুট ক্যাপাসিটেন্সটা বাদ দিয়ে দিলাম, মানে এটা একটু আমি বুঝি নাই। ইনপুটেরটা না, একটা মাল্টিপ্লাই দিয়ে মিলার মাল্টিপ্লায়ার দিয়ে গুণ হইলো। হ্যাঁ এটা মানে যখন এটা ইনপুটে আসলো তখন এটা গুণ হয়ে গেল না, এই যে এই টার্মটা দিয়ে গুণ হলো না, হ্যাঁ কিন্তু এটা বুঝতে পারছি। আউটপুটে গেছে তখন তো এটা গুণ হয় নাই। হ্যাঁ না, ওই এর পরের স্টেপটা যে আমরা আউটপুট ক্যাপাসিটেন্সটা বাদ দিয়ে দিলাম, কিন্তু মানে বিষয়টা হচ্ছে কি এই সার্কিটে হচ্ছে দুইটা আলাদা আলাদা পার্ট না, তো এটা তো মানে আলাদা আলাদা পার্ট, ঠিক আছে, কিন্তু তুমি শুধু এই সার্কিটের কথাই চিন্তা করো, এই সার্কিটের মধ্যেই চিন্তা করো যে এই ক্যাপাসিটরের ভ্যালুটা এত ছোট যে এর ইম্পিডেন্স বা রিঅ্যাকট্যান্স অনেক বড় হয়। ঠিক আছে, অনেক বড় হয়। তো অনেক বড় একটা রিঅ্যাকট্যান্স আর প্যারালালি আছে ছোট একটা রেজিস্ট্যান্স। আচ্ছা বুঝতে পারছি, মানে ওই যে করলে তারপর প্যারালালটাই থাকবে, মানে ছোটটা থাকবে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝিয়েছিলাম যে এটার তুলনায় এটা অনেক ছোট সেটা, আর এটা বাদ পড়ে যাচ্ছে তো এটার সাথে এটা প্যারালালের কারণে, সেই কথাটা বলা হয় নাই। হ্যাঁ, আর কি কোশ্চেন আছে বলো। আচ্ছা আরেকটা বিষয়, আমরা যখন মানে ইনপুট ওই ভোল্টেজটা নিতেছি হ্যাঁ। তখন হচ্ছে বি বিই কেন নিতেছি না, বি মানে বি ড্যাশ বা বি প্রাইম ই নিতেছি? না, এটা আসলে আমরা ইনপুট ভোল্টেজ, শোনো, এই যে ট্রানজিস্টর, এটা ইনপুট ভোল্টেজ আসলে কোন জায়গাটায়? এইখানে যে ভোল্টেজটা দিতেছো সেই জায়গাটাই কি ইনপুট ভোল্টেজ? নো। কেন? সেই ভোল্টেজটা তো ড্রপ হচ্ছে, এই যে এখান দিয়ে যাওয়ার পথে ড্রপ হচ্ছে, ড্রপ হয়ে এখানে এসে যেটা ইফেক্টিভ হচ্ছে সেটাই ইনপুট ভোল্টেজ, সেইটাই এই জাংশনের অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছে। বুঝতে পারছো? আমরা এখন আরো এক্সাক্ট সিচুয়েশন কনসিডার করতেছি। তুমি এই টার্মিনালে যে ভোল্টেজটা দিবে সেই ভোল্টেজটা এখান দিয়ে যাওয়ার পথে কিছু ড্রপ হবে, ড্রপ হয়ে এখানে যেটা আসবে সেইটার কারণে ট্রানজিস্টর অ্যাকশন শুরু হবে। বুঝতে পারছো? কিন্তু স্যার মানে আমরা তো মানে ইনপুটে যা দিচ্ছি আর আউটপুটে যা পাচ্ছি ওইটাই তো হিসাব করতেছি, মানে এটা তো হচ্ছে ভিতরে ড্রপ হচ্ছে, মানে হ্যাঁ, হচ্ছে একটা ডিভাইসের ভিতরে ড্রপ হচ্ছে, তো তুমি এটা আমি চাইতে কেন পারতা না, এই শোনো, তুমি মনে করো এখানে ইনপুট দিয়েছো, এখান দিয়ে কারেন্ট বের করেছো, তাহলে এখানে ড্রপ কতটুকু হইলো সেটা বাদ দিয়ে এখানকার ভ্যালু বের করতে পারতেছো না? হ্যাঁ মানে পারতেছি, এটা ঠিক। হ্যাঁ, ঠিক আছে। এখন তুমি যদি বলো যে স্যার এই ভ্যালুটা তো অনেক সময় ছোট হয়, হ্যাঁ ঠিক আছে, এটার ভ্যালুটা অনেক সময় ছোট হয়, ছোট হইলে আমরা এটা নেগলেক্ট করেছি, দেখো এক জায়গায় নেগলেক্ট করেছি, তখন কিন্তু দুইটা ভ্যালু সমান হয়ে যাবে। এই যে এই ভ্যালু আর এই ভ্যালু, তোমার কথায় এখন চলে আসলাম আমরা, তখন আর কোথাও আর এই যে ভি এর বেলায় এখানে আর প্রাইমটা না ইউজ করলেও চলবে। বুঝতে পারছো? শুরু করেছিলাম আমরা এক্সাক্ট ভ্যালু দিয়ে, পরে একটু অ্যাপ্রক্সিমেট করলাম, ঠিক আছে, তখন আমার কি হবে,
দেখো এই দুইটা ভ্যালু এখন সমান কিনা, এই টার্মিনালের ভোল্টেজ আর এই টার্মিনালের ভোল্টেজ কি সমান না? হ্যাঁ স্যার এটা সমান। হ্যাঁ, তখন তোমার যেটা চাচ্ছ সেটাই হলো, ওই রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দিলে সেম হবে। ঠিক আছে, আমরা আলটিমেটলি এইটা দিয়েই করব, কারণ অত ডেটা আমাদের দেয়া থাকবে না, বুঝতে পেরেছো? ফাইনালি যখন আমরা অ্যানালাইসিস করব তখন এই যে তুমি যেটা বলছো সেটা দিয়েই করব, কেননা এই সব ভ্যালু আমরা পাই না, ট্রানজিস্টরের ডেটা শিটে সব ভ্যালু দেয়া থাকবে না, আর দেয়া থাকার দরকারও নাই, কারণ এই ভ্যালুটা অনেক ছোট। এটার ভ্যালু কত দেখি তো, আর এটা খুবই ছোট হবে। এই দেখো, ইটস ভ্যালু ইজ 100 ওহম অর লেস। এই 100 ওহম আমি একটু ভয়ে ভয়ে বড় করে লিখছি, আসলে লেস থেকে যেটা বোঝা যায় এটা 10 ওহম। ঠিক আছে, এরকম হয়। আর কি কোশ্চেন আছে বলো? তুমি যেটা লিখতে চাচ্ছ সেটা লেখা যাবে, সমস্যা নেই, এই রেজিস্ট্যান্সটাকে তখন নেগলেক্ট করতে হবে বাস। আর কোনো কোশ্চেন আছে? এটা এটা মুখস্থ করে রাখতে হবে, সুন্দর করে পড়তে হবে, কারণ এটা থেকে আমরা নেক্সট ক্লাসে এই যে এই এই ক্যাপাসিটরটা দিয়েই এর ফ্রিকোয়েন্সি বের হয়ে যাবে, যে এই সার্কিটটা ম্যাক্সিমাম কত ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, কারণ এখানে এটা শর্ট হইতে থাকবে, হাই ফ্রিকোয়েন্সি হলে এটা শর্ট হইতে থাকবে, একটা সার্টেন ফ্রিকোয়েন্সির জন্য ট্রানজিস্টরের গেইন কমে যাবে। তাহলে শেষ করি নাকি? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।